আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আচ্ছা, আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা ফার্স্ট একটু বলে রাখবো যে ভয়েসটা কি পরিষ্কার শোনা যাচ্ছে? ভয়েস ক্লিয়ার? ওকে। কারা কারা বিইউপিতে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করছিল একটু হ্যান্ড রেজ করো দেখি। হ্যান্ড রেজ করতে হবে, হ্যান্ড রেজ। বিইউপিতে কারা কারা পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে? কারা কারা পাপী আছো একটু হাত তোলো। আহারে বেচারা, আহা, এটা কোনো কথা? আচ্ছা, তো যাই হোক, সংখ্যায় তো মাশাআল্লাহ ভালোই আছেন আপনারা। বিইউপিতে এত পোলাপাইন পরীক্ষা, আহা। যাক, আপনাদের জন্য আমার তরফ থেকে সমবেদনা জানাচ্ছি। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আচ্ছা, গেট। আচ্ছা, বিইউপি পরীক্ষা তোমার পেছানো হয়েছে, তোমরা তো সবাই জানো। এবং পরীক্ষা এটা আগামী ঈদের পরে পরীক্ষা হবে। কোন ঈদ সেটা জানিয়ে দেব। আগামী ঈদের পরে পরীক্ষা হবে, কোন ঈদ সেটা জানিয়ে দেব। আচ্ছা, এখানে একজন লিখছে যে বাপ্পি লিখছে, স্যার আপনার জন্য এরকম হয়েছে, কাল আপনি পরীক্ষা স্থগিত করছেন আর আজকে বিইউপি আপনার দেখা দেখি পরীক্ষা স্থগিত করছে। অসাধারণ একটা ডায়লগ দিয়ে দিছো। কনফার্ম থাকো, বিইউপি আমার দেখা দেখি পরীক্ষাটা স্থগিত করে দিচ্ছে, যে আমি স্থগিত করেছি তারাও স্থগিত করেছে, তারা আমাকে ফলো করে, বুঝছো? তো যাই হোক, আরেকজন লিখছে, পরে কি আরেকবার ফর্ম ফিল আপ করার সুযোগ আসবে কিনা? জি না, পরে আর ফর্ম ফিল আপ করার সুযোগ আসবে না। বাট তুমি এক্সট্রা একটা প্রস্তুতি নেওয়ার সময় পাচ্ছ। আর এত তাড়াহুড়ো করে বিইউপি পরীক্ষা দিলে সবাই এমনি তো খারাপ করতো। আর ওই যে আমি বিইউপির ক্লাসটা নেই নাই হচ্ছে এই কারণে, কারণ আমি জানি যে পরীক্ষাটা হবে না, বুঝছো? এখন হচ্ছে বিইউপির ক্লাসটা আমি নিতে পারি, সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্টিং এরর, তিনটা ক্লাস নিব বলেছিলাম, কিন্তু ক্লাসটা আমি নেই নাই কারণ বিইউপির পরীক্ষাই তো হবে না, ক্লাস নিয়ে কি হবে? তো আমাদের এখান থেকে আলোচনাটা রেকর্ড করা শুরু হয়েছে। একজন লিখছে, আমাদের উপর দিয়ে যে প্রেসারটা যাচ্ছে, প্রেসার যাচ্ছে সেটা কেউ নাকি বুঝতেছে না। কি প্রেসার যাচ্ছে তোমাদের উপর দিয়ে? মানে আরামে আসো, একটা কথা আছে না যে সুখে থাকলে ভূতে গিলায়। কোন বছরে পোলাপাইন এত সময় পাইছে যেটা তোমরা পাচ্ছ? মানে কথা বলার আছে, একটা বলে দিলা। আহ জুমের পাসপোর্টটা অনেক সুন্দর, অবশ্যই জুমের পাসপোর্টটা সুন্দর। আচ্ছা, আরেকজন কি লিখছো? উইকলি টেস্ট কি আজকে? জি না, জি না, আমি পরীক্ষা স্থগিত রেখেছি। পরীক্ষাটা পরীক্ষাটা স্থগিত রেখেছি। পরীক্ষাটা আগামী পরশুদিনও হবে না, আগামীকালকেও হবে না। পরীক্ষাটা হবে তোমার আগামী রবিবারে। কারণ আমি কোয়েশ্চেন গুলাকে আপডেট করতেছি, বুঝছো? প্রশ্নগুলোকে আমি আপডেট করছি, প্রশ্নগুলোকে আপডেট করে তারপর হচ্ছে আমি আর এমন কিছু প্রশ্ন আমি ওখানে দিতে চাচ্ছি যে প্রশ্নগুলো হচ্ছে তোমার সচরাচর তোমরা কোনো কোনো জায়গায় পাবা না, এবং আমার টার্গেটটা হচ্ছে তোমাদের সবাইকে ফেল করানো। তো সেরকম প্রশ্নই আমি করতেছি। আর যদি এর মধ্যে পাশ করে ফেলো তাহলে 100% নিশ্চিত থাকো যে ঢাকা ইউনিভার্সিটি তোমার জন্য ওয়েট করতেছে। আচ্ছা, আহ আমাকে বিইউপির ভিসি বানাবে? ওইটাই, ভিসি বিচি যেটা ইচ্ছা বানাক, 4 নাম্বার রেকর্ড ক্লাসটা লাগবে। আচ্ছা, দিবনি। তো যাই হোক, আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করি। বাচ্চারা একটু খেয়াল করো, খেয়াল করো। আমি একটু ওই যে আচ্ছা অ্যাডমিট অল দিয়ে রাখলাম। 30-এ কত পেলে পাস? 30-এ 25 পেলে পাস। 25-এর নিচে যারা পাবা তারা সবাই ফেল। আচ্ছা, আহ আমরা সবাই একটু স্ক্রিনটা খেয়াল করব যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বশেষ লেকচার আমরা 7 নম্বরের উপর করেছিলাম, লেকচার নাম্বার 7। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই লেকচারটা আমরা করেছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার লেকচার নাম্বার 8।
এবং আজকে ক্লাস টপিকের মধ্যে তোমার আইডেন্টিফিকেশন অফ ফ্রেজেস, আইডেন্টিফিকেশন অফ ক্লসেস, রিডিউস ক্লসেস, অ্যাপোজিটিভস এবং এমবেডেড কোয়েশ্চেন, এই কয়েকটা টপিক রয়েছে। ফ্রেজ আইডেন্টিফিকেশন, ক্লস আইডেন্টিফিকেশন, রিডিউসড ক্লস, অ্যাপোজিটিভস, এমবেডেড কোয়েশ্চেন। এই টপিকগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, তবে একদম নিয়মিতভাবে যে তোমার এই টপিক থেকে প্রশ্ন হয় তা কিন্তু না। নিয়মিতভাবেই সবগুলো ইউনিভার্সিটিতে এই টপিক থেকে যে প্রশ্ন হয় তা কিন্তু না, বাট এখান থেকে প্রশ্ন আসে, অতএব আমাদেরকে এটা আয়ত্ত করে রাখতে হবে। ঠিক আছে, এটা আমাদেরকে আয়ত্ত করে রাখতে হবে। আচ্ছা, তো এখন তাহলে আমরা সবাই ক্লসে খুব প্রবলেম, আচ্ছা সাম্য সৃষ্টি লিখেছে যে ক্লসে খুবই নাকি প্রবলেম। আচ্ছা দেখা যাক ক্লসে কি প্রবলেম, আমরা সেটা আজকে একটু বোঝার ট্রাই করব। যদি কারো কোনো প্রবলেম ফেস করে থাকো ক্লস থেকে, আশা করা যায় যে ইনশাল্লাহ আজকের ক্লাসের পরে তুমি ক্লস আইডেন্টিফাই করতে পারবা। সুরাইয়া ইয়াসমিন, আমি মাত্র জয়েন করেছি ভাইয়া, এতক্ষণ কি হলো? এতক্ষণ আমরা ফুটবল খেলেছিলাম, বুঝছো? আমি হচ্ছে তোমার ওই যে, এক মিনিট, হ্যাঁ এতক্ষণ ফুটবল ম্যাচ হয়েছে আর কি, বুঝছো না? ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস চেলসি। আচ্ছা, টোফেল বই কি পড়তে হবে কিনা? টোফেল বই জি না, এগুলো কিছুই পড়তে হবে না, কারণ এগুলো আমি আপনাদেরকে পড়াই দিচ্ছি। ও মাগো, তামিমা দেখি আবার চলে আসছে, বুঝলাম না তামিমা তুমি কেমনে সময় পাও ক্লাস করার, এটাই বুঝি না। আচ্ছা যাক, ব্যাপার না। আমরা তাহলে একটু ক্লাসটা স্টার্ট করি। বাচ্চারা সবাই দেখো যে আমাদের আজকের টপিকটা হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, ক্লস, রিডিউস ক্লস, অ্যাপোজিটিভস এবং এমবেডেড কোয়েশ্চেন। টু দ্য পয়েন্টে যতটুকু প্রয়োজন আমি ততটুকু তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। আশা করা যায় যে এর বাইরে তোমাদের আর কোনো টপিক না পড়লেও চলবে আজকের লেকচার থেকে। ঠিক আছে, একটু সময় দাও, 30 সেকেন্ডস। লেকচার নাম্বার কত জানো এটা? 8। আচ্ছা, 8 নাম্বার লেকচারটা আমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছি। লেকচার নাম্বার 8 সবাই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই আর ইউ এক্সাম হবে হবে। আচ্ছা, কথা বাড়তি কথা না বলে একটু ক্লাসে মনোযোগ দাও সবাই। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, মনে রাখবা লেকচার 3 লাগবে। দেখবো দেখবো দেখবো, কান্নাকাটি করে লাভ নেই। আচ্ছা, এবার সবাই আমরা একটু স্ক্রিন থেকে খেয়াল করি। কি ব্যাপার, এটা কি অন্ধকার আসতেছে? এরকম হচ্ছে কেন? আচ্ছা, এখন আমাকে একটু বলবা যে তোমরা কি স্ক্রিনটা কি ব্ল্যাক দেখতে পাচ্ছ? স্ক্রিনটা কি কালো আসতেছে না ঠিকই আছে? কমেন্ট করো তো। এক মিনিট। আমরা যারা ভিডিও অন করে রেখেছি ভিডিওটা একটু অফ করে দাও। যারা ভিডিও অন করেছো তারা ভিডিওটা একটু অফ করে রাখো, কিছু সময়ের জন্য একটু অফ করে রাখো, কারণ একটু সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো দেখি, এখন কি দেখতে পাচ্ছ? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? ওকে, গুড। আচ্ছা, এখন তোমরা দেখো হোয়াট ডাজ মিন বাই ফ্রেজ, মানে ফ্রেজ এবং ক্লসের মধ্যে ডিফারেন্সটা কোথায়, তো সেই বিষয়টা আমরা এখন একটু দেখব। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজেস।
ফ্রেজ এবং ইডিয়মস এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তো এটা তোমরা কে বলতে পারবা যে ফ্রেজ এবং ইডিয়মের মধ্যে সম্পর্কটা কোথায়? কেউ কি বলতে পারবা যে ফ্রেজ এবং ইডিয়মস এই দুটার মধ্যে সম্পর্কটা কোথায়? ফ্রেজ কি আর ইডিয়মস কি? একটু হাত তুলো দেখি, কে বলতে চাও? আলামিন হাত তুলেছো, বলো তো দুটার মধ্যে সম্পর্কটা কোথায়? স্যার ইডিয়মের একেবারে নিজস্ব একটা অর্থ আছে, এটা অন্য অর্থ এটা ব্যবহার করা যাবে না। আর ফ্রেজ তো শব্দগুচ্ছ, যেভাবে গঠিত ওইভাবে অর্থ দেয়। হুম, কোনটা ফ্রেজ আর কোনটা ইডিয়ম? তুমি আনমিউট হইছো কেন? দুইটাই তো ইডিয়ম। দুটোই ইডিয়ম? ভালো করে চিন্তা করো, দুইটাই ইডিয়ম। ভালো করে চিন্তা করো। স্যার এইটাই। হুম, সিরাজুল বলো। স্যার এই বেড অফ রোজ দুইটাই ইডিয়ম তো একটা ইডিয়ম স্যার। দুটোই ইডিয়ম? বেড অফ রোজ, হ্যাঁ দুইটাই ইডিয়ম। আচ্ছা, তাহলে ফ্রেজ এবং ইডিয়মস এর বিষয়টা আসলে আমরা বুঝি না। স্যার ফ্রেজের ভিতরে তো কোনো ভার্ব থাকবে না আর কি। আর ইডিয়মস অনেক ভার্ব থাকে, তাই না? না, ইডিয়মে একটা আলাদা একটা অর্থ দেবে, যেটা অ্যাকুরেট একটা অর্থ, যেটা মিলবে না কোনো কিছুর সাথে। ধরে কইছে স্বামী বিদেশ। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এই যে কয়েকটা শব্দ দেখতে পাচ্ছ, একটা, দুইটা, তিনটা, চারটা শব্দ আছে এখানে। একাধিক শব্দগুচ্ছ যদি পাশাপাশি বসে তাদেরকেই বলা হয় শব্দগুচ্ছ, মানে ইংরেজিতে বলা হয় ফ্রেজ। তার মানে এটা কিন্তু একটা ফ্রেজ। আবার এখানেও দেখো একাধিক শব্দগুচ্ছ আছে, এই যে হোয়াইট একটা, এলিফ্যান্ট একটা, দুইটা। একের অধিক শব্দ যদি পাশাপাশি বসে, আই রিপিট, একের অধিক শব্দ যদি পাশাপাশি বসে তাহলে তাদেরকে ফ্রেজ বলা হয়। তার মানে এটাও একটা ফ্রেজ, এটাও একটা ফ্রেজ। বাট এই দুটো ফ্রেজের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, এ বেড অফ রোজেস এটার ইংরেজি অর্থ আর বাংলা অর্থ সেম। এ বেড অফ রোজেস এর বাংলা যা, ইংরেজিও তা, মানে পুষ্পসজ্জা, পুষ্পসজ্জা। কিন্তু হোয়াইট এলিফ্যান্ট এটার বাংলা এবং ইংরেজি কিন্তু সেম না। হোয়াইট এলিফ্যান্ট মানে সাদা হাতি না, কিন্তু হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে মূল্যবান দ্রব্য সামগ্রী বা যেগুলো খুবই এক্সপেন্সিভ, তাদেরকে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট। তাহলে দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই তোমরা ধরতে পারতেছো। যেটা হচ্ছে তোমার ফ্রেজ, মানে যেটা হচ্ছে তোমার বাংলা এবং ইংরেজির মধ্যে যেটার কোনো মিল নাই সেটা ফ্রেজ, বাট সেটার আরেকটা নাম হচ্ছে ইডিয়ম। আমি কি বুঝাতে পারলাম? যে বাংলা মিনিং একটা, ইংরেজি মিনিং আরেকটা, এটাকে আমরা বলবো হচ্ছে ইডিয়ম। তার মানে হোয়াইট এলিফ্যান্ট এটা হচ্ছে একটা ইডিয়ম। আর এই যে এটা দেখতে পাচ্ছ, বাংলা অর্থ ইংরেজি অর্থ সেম, এটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। তার মানে সকল ফ্রেজই কিন্তু ইডিয়ম, কিন্তু সকল ইডিয়ম কিন্তু ফ্রেজ, সকল ইডিয়মই ফ্রেজ, কিন্তু সকল ফ্রেজ কিন্তু ইডিয়ম না। বিষয়টা বুঝতে পারছো? সকল ইডিয়মই কিন্তু ফ্রেজ, কারণ দেখো এটাও একটা ফ্রেজ, এটাও একটা ফ্রেজ, দুটাই কিন্তু ফ্রেজ। কিন্তু প্রথমটা শুধু ফ্রেজ, এটা ইডিয়ম না, বাট পরেরটা ফ্রেজের পাশাপাশি এটাকে কিন্তু আরেকটা নামে ডাকা হয়, এটা হচ্ছে ইডিয়ম। ভর্তি পরীক্ষায় কিন্তু সবচেয়ে বেশি অর্থ জানতে চাওয়া হয় ইডিয়মের, ফ্রেজের না। ফ্রেজ থেকে যেমন ধরো হোয়াইট এলিফ্যান্ট অর্থটা কি, রেড লেটার ডে এটার অর্থটা কি, কেমন এরকম আকিলিস হিল এটার অর্থটা কি। তো এরকম তোমার ইডিয়মের অর্থগুলো জানতে চাওয়া হয়। আর মূলত ফ্রেজ গুলো থেকে প্রশ্ন হয় আইডেন্টিফিকেশন টাইপের। যেমন ধরো একটা ফ্রেজের নিচে আন্ডারলাইন করে দিবে, আন্ডারলাইন করে তোমাকে জানতে চাওয়া হবে যে এটা কেমন টাইপের ফ্রেজ, এটা কি নাউন ফ্রেজ, এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাকি এটা অ্যাডভার্ব ফ্রেজ। তার মানে ফ্রেজের ক্লাসিফিকেশন বা আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন হয়, কোনটা কেমন টাইপের ফ্রেজ, এখান থেকে প্রশ্ন হয়। বুঝছো বিষয়টা? আচ্ছা, তো তো এখন আমরা আইডেন্টিফিকেশনটা যদি এখন আমরা একটু স্টাডি করতে চাই, তাহলে এখন আমাদেরকে একটু দেখতে হবে যে আসলে ফ্রেজকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি।
টাইপস অফ ফ্রেজ, টাইপস অফ ফ্রেজেস। মূলত এখান থেকে তোমাদের প্রশ্ন হবে, টাইপস অফ ফ্রেজ থেকে তোমাদের প্রশ্ন হবে। টাইপস অফ ফ্রেজ থেকে তোমরা জাস্ট 4টা ফ্রেজ আইডেন্টিফাই করাটা শিখবা, খুবই সহজ, খুবই সহজ, আল্লাহর ওয়াস্তে এটা নিয়ে কোনো ভয় পাবা না। একজন বলেছে স্যার আবার একটু বলেন, এটা কে বলেছো? আচ্ছা যেই বলো সমস্যা নাই, আবার একটু জানতে চাইছো কোন বিষয়টা আবার বলবো, মানে ইডিয়ম এবং ফ্রেজের পার্থক্যটা কোনটা আবার বলবো? বুঝি নাই আসলে যে কোনটা আবার বলতে বলেছো। ও আচ্ছা, ইডিয়ম এবং ফ্রেজের পার্থক্যটা হচ্ছে খুবই সহজ। তুমি একটু খেয়াল করো যে এই যে হোয়াইট এলিফ্যান্ট, আমার কথা হচ্ছে কি, ধরো আমি যদি নর্মালি এভাবে বলি, দেখো এই যে বেড, এই যে বেড একটা শব্দ, জাস্ট একটা শব্দ, সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড কিন্তু কখনো ফ্রেজ হয় না। তার মানে এই যে বেড, এটা কিন্তু কোনো ফ্রেজ না, এটা একটা সিঙ্গেল ওয়ার্ড। কিন্তু যদি তুমি বেডের আগে একটা আর্টিকেল বসায় দাও, এই যে এ বেড, তাহলে কিন্তু এই একাধিক ওয়ার্ডকেই কিন্তু একসাথে বলা হবে ফ্রেজ। আর বেড যেহেতু একটা নাউন, তার মানে এটাকে আমরা বলতে পারি এটা একটা নাউন ফ্রেজ। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তো যাই হোক সেটা আমরা একটু পরেই আসি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে একাধিক শব্দগুচ্ছ যদি পাশাপাশি থাকে তারা সবাই হচ্ছে ফ্রেজ। তার মানে এটা একটা ফ্রেজ, হোয়াইট এলিফ্যান্ট এটাও একটা ফ্রেজ। এই দেখো আমি যে লিখলাম টাইপস অফ ফ্রেজেস, এটাও কিন্তু একটা ফ্রেজ। তারপরে যে হেডিং যেটা দেখতে পাচ্ছ, এই যে হেডিং আইডেন্টিফিকেশন অফ ফ্রেজেস, এই পুরোটাও কিন্তু একটা ফ্রেজ। তার মানে একাধিক শব্দগুচ্ছ মানেই হচ্ছে তারা ফ্রেজ। কিন্তু সকল ফ্রেজকে কিন্তু আমরা আবার ইডিয়ম বলবো না। ইডিয়ম কাকে বলবো? যাদের বাংলা অর্থ আর ইংরেজি অর্থ ভিন্ন ভিন্ন। যেমন দেখো হোয়াইট এলিফ্যান্ট, এটার বাংলা মিনিং, বাংলা করলে হয় কি বলতো, বাংলা করলে হয় হচ্ছে তোমার সাদা হাতি, বাট আসলে কিন্তু এটার অর্থ সাদা হাতি না, এটার অর্থ হচ্ছে মূল্যবান দ্রব্য। তার মানে এটার ইংলিশ মিনিংটা এবং এটার অরিজিনাল মিনিংটা মানে ফ্রেজাল মিনিংটা সম্পূর্ণ ভিন্ন। যাদের মিনিং গুলা ভিন্ন হয় তাদেরকে বলা হয় ইডিয়ম। আর যাদের মিনিং গুলা ভিন্ন হয় না, যেমন ধরো এই যে এ বেড অফ রোজেস, এটাকে তুমি যদি বাংলা করো তাহলে কিন্তু ওই বেড অফ রোজেসই বোঝায়, মানে ইংরেজি এবং বাংলা অর্থ সেম সেম হয়ে যায়। যাহাই বাংলা অর্থ তাহাই ইংরেজি অর্থ, দুটো কিন্তু সেম সেম হয়ে যায়। তো এদেরকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। বোঝা গেছে বিষয়টা? স্পেশালি যদি বিইউপি তে পরীক্ষা দাও, বিইউপির ভাইবা বোর্ডের মধ্যে কিন্তু তোমাকে এরকম টাইপের প্রশ্ন করবে যে আইডেন্টিফাই বিটুইন ফ্রেজ এন্ড ইডিয়মস, দুটোর মধ্যে পার্থক্যটা কি। হা করে চায় থাকলে কিন্তু হবে না, ওখানে বলতে হবে যে ফ্রেজ কি আর ইডিয়মস কি, এটা কিন্তু বলতে হবে। বুঝতে পারছো? এটা একটা কমন কোয়েশ্চেন ভাইবা বোর্ডের, এটা একটা কমন কোয়েশ্চেন। আবার লিখিত পরীক্ষায় রাজশাহী বোর্ডের মধ্যে, রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে লিখিত পরীক্ষায় এই টাইপের প্রশ্ন হয় যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ফ্রেজ এবং ইডিয়মস এর মধ্যে পার্থক্য কি, এই টাইপের তোমার প্রশ্ন কিন্তু মানে একদম ট্রেডিশনাল কোয়েশ্চেন রাজশাহী ইউনিভার্সিটির রিটেন পার্টের মধ্যে কিন্তু হয়। যদিও এবছর রাজশাহী ইউনিভার্সিটিতে রিটেন থাকবে না, তোমরা বাইচে গেছো। আচ্ছা, তো এখন আসো হচ্ছে টাইপস অফ ফ্রেজ, মানে ফ্রেজ কত প্রকার। ঠিক আছে, নাম্বার 1 নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। নাম্বার 2 অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাম্বার 3 অ্যাডভার্ব ফ্রেজ। নাম্বার 4 প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা ফ্রেজ গুলাকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করতেছি, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, আর আরেকটা যেন কি পেলাম এখানে, প্রিপোজিশনাল ফ্রেজ। এখন নাউন ফ্রেজ তুমি কিভাবে বের করবা, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ কিভাবে বের করবা, এটাই পরীক্ষায় প্রশ্ন করবে। মানে একটা ফ্রেজের নিচে আন্ডারলাইন করে তোমাকে জানতে চাওয়া হবে যে এটা কেমন টাইপের ফ্রেজ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন, এই প্রশ্নটা করবে। মজার বিষয় হচ্ছে তুমি যদি জানো যে একটা সেন্টেন্সের নাউন কোথায় বসে বা নাউন কিভাবে বের করতে হয়, এটা যদি তুমি জানো, তাহলে ডেফিনেটলি তোমার কাছে এই উত্তরটাও থাকবে যে নাউন ফ্রেজ কিভাবে বের করতে হয়। ঠিক যেভাবে তুমি নাউন বের করো একইভাবে নাউন ফ্রেজ বের করতে হয়। আচ্ছা আমাকে বলো দেখি যে একটা সেন্টেন্সে লাইক ক্লাস পার্টিসিপেশন নিডেড, লামিয়া তুমি শুনতে পাচ্ছ? তোমাকে আনমিউট দেওয়া হয়েছে। তারপর হচ্ছে গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিন শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, শুনতে পারছি। আচ্ছা বলো দেখি যে একটা সেন্টেন্সের নাউন কিসের কাজ করে? সাবজেক্টের কাজ করতে পারে স্যার, অবজেক্টের কাজ করতে পারে। সেন্টেন্সের নাউন সাবজেক্টের কাজ করতে পারে আর Object অবজেক্টের কাজ করতে পারে, রাইট? জি স্যার। আচ্ছা বলো দেখি মানে অবজেক্ট বের করার জন্য ভার্বকে কি দ্বারা প্রশ্ন করতে হয়, মানে কোন প্রশ্ন করলে পরে তুমি অবজেক্ট পেতে পারো?
কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করলে আমরা অবজেক্ট ধরে পারি স্যার? ভেরি গুড। আর সাবজেক্ট বের করার জন্য আমাকে কি প্রশ্ন করতে হবে যদি আমি সাবজেক্ট বের করতে চাই? কে বা কারা? কে কে দ্বারা বা প্রশ্ন কারা? করতে হবে। আচ্ছা, তাহলে বিষয়টা কতটা সহজ তুমি একটু পরে খেয়াল করবা। যেমন ধরো আমি এখন তোমাকে একদম প্র্যাকটিক্যালি আমি একটা প্রশ্নের দিকে তোমাকে নিয়ে যাচ্ছি। আমরা একটু লেকচার শিটে যাব। আমি লেকচার শিট ওপেন করলাম, একটু খেয়াল করো। দেখো এই যে একটা প্রশ্ন, দেখো প্রশ্নটা, এটা আবার রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে প্রশ্নটা আসছে, আবার BRUR সি ইউনিট এখানেও প্রশ্নটা আসছে, তাই না? তো আমরা এখানে এই প্রশ্নটার দিকে একটু তাকাবো। এই যে কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, তুমি কি প্রশ্নটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো এখানে আন্ডারলাইন করা আছে, দেখো এই যে কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট। জি স্যার। তো এটা কি কোনো সিঙ্গেল ওয়ার্ড নাকি গ্রুপ অফ ওয়ার্ড? স্যার এ গ্রুপ অফ ওয়ার্ড। যেহেতু গ্রুপ অফ ওয়ার্ড, তার মানে এটাকে কি আমরা শুধু ওয়ার্ড বলবো নাকি ফ্রেজ বলবো? ফ্রেজ বলবো। কারণ আমরা জানি যে একের অধিক শব্দ মানে গ্রুপ অফ ওয়ার্ড যদি পাশাপাশি বসে তাহলে তারাই তো ফ্রেজ, তাই না? তো এখন প্রশ্ন করা স্যার। হয়েছে যে এটা কেমন টাইপের ফ্রেজ, এটা কি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, কি ফ্রেজ, এটা বের করতে বলা হয়েছে। এটা বের করাটা খুবই সহজ। জি স্যার। তুমি বলো তো এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা? ভার্ব স্যার ইজ। ইজ। এখন এই ভার্বকে তুমি যদি প্রশ্ন করো তোমার কি দ্বারা, ঠিক আছে, তুমি কি দ্বারা প্রশ্ন করবা? ভার্বকে তুমি যদি কি দ্বারা প্রশ্ন করে এই অংশটাকে, এই ফ্রেজটাকে যদি উত্তর হিসেবে পেয়ে যাও, তাহলে নিশ্চিত থাকবা যে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এখন তুমি যদি প্রশ্ন করো ইজ নট ইজি, মানে কঠিন না, কি কঠিন না, কি কঠিন না। অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করাটা কিন্তু সরি ইজি না, মানে ইজি বলতে সহজ না, কি সহজ না, কোন বিষয়টা সহজ না? আমি যদি প্রশ্ন করি যে কি সহজ না, তুমি উত্তরে কি বলবা? অ্যাডমিশন কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট। টেস্ট, মানে অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করাটা ইজি না। তার মানে এখানে এই কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট এটা কিন্তু মূলত কি প্রশ্নের উত্তরে আসতেছে, এম আই রাইট? জি স্যার। আচ্ছা, কি প্রশ্নের উত্তরে তুমি যেই ফ্রেজটা পাবা সেই ফ্রেজটাই হচ্ছে তোমার নাউন ফ্রেজ। আর তাছাড়াও এটা বোঝার আরেকটা সহজ উপায় হচ্ছে যে ভার্বের আগে মূলত কে বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট বসে। আর সাবজেক্টের কাজটা কে করে? সাবজেক্টের কাজ কি অ্যাডজেক্টিভ করে নাকি নাউন করে? নাউন প্রোনাউন। নাউন, নাউন বা প্রোনাউন করে। তার মানে যেহেতু নাউনের কাজ হচ্ছে সাবজেক্টের কাজ, তাহলে ডেফিনেটলি এই যে সাবজেক্ট পজিশনে যে ফ্রেজটা বসেছে 100% আমরা নিশ্চিত এটা নাউন ফ্রেজই হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পার্টিসিপেশন। আচ্ছা, এখন আমরা বিষয়গুলো যদি আমরা একটু আগাই, তারপর দেখো এই যে টু রাইট ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস। তুমি যদি রিকোয়ার কে তাকাও, এটা হচ্ছে ভার্ব। ভার্বের আগে এটা কিন্তু সাবজেক্টিভ পজিশন। সাবজেক্টিভ পজিশনে যে ফ্রেজটা থাকবে সে তো অবশ্যই সাবজেক্টের কাজ করবে। সাবজেক্টের কাজ যেহেতু নাউন করে, তাহলে 100% নিশ্চিত থাকো এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ কিভাবে বের করতে হয় আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা জানি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করবে। সহজ কথায় অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করবে। তো আমাদেরকে তো জানতে হবে যে অ্যাডজেক্টিভের কাজটা কি। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে সে নাউনকে মডিফাই করবে। যেই শব্দ নাউনকে মডিফাই করে সেই তো অ্যাডজেক্টিভ, মানে নাউনের অবস্থা বোঝানো, দোষ বোঝানো, গুণ বোঝানো। দোষ গুণ অবস্থা যদি বোঝায় তাহলে তো সেই শব্দটা অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে যদি কোনো ফ্রেজ একটা নাউনের পরে বসে ওই নাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায়, তাহলে 100% নিশ্চিত থাকবা যে ওটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। যেমন ধরো আমি যদি এভাবে এভাবে একটা কথা বলি, যেমন ধরো লাইক যে the cat on the mat was fat. The cat on the mat was fat. তো এখন আমি ধরো আন্ডারলাইন করলাম হচ্ছে এই যে অন দা ম্যাট, এটার নিচে আমি আন্ডারলাইন করলাম, এই যে এই অংশটার নিচে আমি আন্ডারলাইন করলাম। আমি জানতে চাইলাম যে এটা আসলে কেমন টাইপের ফ্রেজ। এই যে অন দা ম্যাট, এটা কেমন টাইপের ফ্রেজ? তুমি দেখতেই পাচ্ছ এই ফ্রেজটা কিন্তু বসছে একটা নাউনের পরে। এই যে দা ক্যাট, এটা হচ্ছে একটা নাউন, এবং এই ফ্রেজটা যেহেতু নাউনের পরে বসেছে তার মানে ডেফিনেটলি সে এই নাউনটা সম্পর্কে তথ্য প্রদান করতেছে, নাউনটাকে মডিফাই করতেছে, নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ সে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। যেই ফ্রেজটা কোনো একটা নাউনের পরে বসে ওই নাউনটাকে মডিফাই করবে সেই ফ্রেজটাকে আমরা বলবো সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেছে বিষয়টা? এখন নাউন এবং নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, যে অ্যাডজেক্টিভ কিন্তু সাধারণত বসে নাউনের আগে, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা নাউনের আগেও বসতে পারে আবার নাউনের পরেও বসতে পারে। যেমন দেখো আমি যদি নরমালি যে একটা অ্যাডজেক্টিভ দেখাই যে হি ইজ এ গুড ম্যান, হি ইজ এ গুড ম্যান, তো
তো দেখো এখানের মধ্যে আমরা যে অ্যাডজেক্টিভটা দেখতে পাচ্ছি, এই যে গুড, এই গুড অ্যাডজেক্টিভ বসছে কিসের আগে? দেখো এটা কিন্তু একটা নাউনের আগে বসছে, তাই না? তার মানে যারা সিঙ্গেল ওয়ার্ড অ্যাডজেক্টিভ গুলা কিন্তু সাধারণত নাউনের আগেই বসে, নাউনের পরে বসে না। কিন্তু যারা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এরা নাউনের পরেও বসে, আবার এরা নাউনের আগেও বসে। যেমন আমি আগের একটা এক্সাম্পল দেই, আমি তো পরের এক্সাম্পল দিয়েছি, এটা পরে বসে মডিফাই করতেছে, তাই না? আরো একটা এক্সাম্পল, যেমন ধরো হার্ড এন্ড ফাস্ট রুল, হার্ড এন্ড ফাস্ট রুল। তো বুঝতেই পারতেছো যে এখানে রুলটা হচ্ছে মূলত নাউন, আর নাউনের আগে দেখো, এই যে দেখো একটা ফ্রেজ আছে হার্ড এন্ড ফাস্ট, খেয়াল করছো? হার্ড এন্ড ফাস্ট, এখানে কিন্তু তিনটা শব্দ, মানে এটা কিন্তু একটা ফ্রেজ। আর এই ফ্রেজটা মডিফাই করতেছে কাকে? এই ফ্রেজটা মডিফাই করতেছে এই নাউনটাকে। তার মানে এই ফ্রেজটা যেহেতু নাউনকে মডিফাই করতেছে, তাহলে অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। যে নাউনকে মডিফাই করবে সেই তো অ্যাডজেক্টিভ হবে, তার মানে অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজটা বসছে নাউনের আগে, আর এখানে যে অ্যাডজেক্টিভ ফ্রেজটা দেখতে পাচ্ছ এটা বসছে আবার নাউনের পরে। তার মানে যারা ফ্রেজ, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ যারা, তারা নাউনের আগেও থাকতে পারে, আবার তারা নাউনের পরেও থাকতে পারে। শেষ, আমরা দুটো আইডেন্টিফিকেশন শেষ করে ফেললাম। নেক্সট হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে আসলে আমরা কি বুঝি? অ্যাডভার্ব যেভাবে তুমি বের করবা, অ্যাডভার্বিয়াল ফ্রেজও তোমাকে একইভাবে বের করতে হবে। ঠিক যেই পদ্ধতি অনুসরণ করে আমরা অ্যাডভার্ব বের করি, একই পদ্ধতি অনুসরণ করে আমাদেরকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বের করতে হবে। তো তোমাদের মনে আছে কিনা যে অ্যাডভার্ব বের করার জন্য ভার্বকে কয়েকটা প্রশ্ন করতে হয়? এই প্রশ্নগুলো কি মনে আছে তোমাদের, যে ভার্বকে কোন কোন প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? আমরা জানি যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, ঠিক একইভাবে ভার্বকে আর কোন কোন প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? এটা যদি মনে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে জানাও দেখি। হাউ, হাওয়ার, খালি দুইটা লিখছো। কোথায়, কখন, কিভাবে, ভেরি গুড। এবার হয়েছে রেদওয়ান, তোমারটা হয়েছে। যেমন আমরা যদি কোনো একটা সেন্টেন্সের ভার্বকে কিভাবে, কোথায়, কখন, কেন দ্বারা প্রশ্ন করি, আমি আবারও বলতেছি, সেন্টেন্সের মূল ভার্বকে আমরা প্রশ্ন করব হচ্ছে তোমার এই যে কিভাবে, কোথায়, কখন, কেন। আচ্ছা, এই কিভাবে, কোথায়, কখন, কেন দ্বারা প্রশ্ন করলে আমরা যেই শব্দটা পাবো 100% নিশ্চিত থাকবা সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব হবে। কিভাবে, কোথায়, কখন, কেন দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাবো সেটা কিন্তু অবশ্যই অ্যাডভার্বই হবে। তো যেমন ধরো, আমি ধরো একটা সেন্টেন্স লিখলাম যে হি যে সেন্টেন্সটা দেখো, এটা একটু সলভ করো তো। এই যে এই প্রশ্নটা, এটা আর হচ্ছে এটা, এক্সকিউজ মি, থ্যাংক ইউ ভেরি মাচ। দুটোই হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা কি করে বুঝতে পারছি? ধরো এই যে র্যান, এই র্যান নামক ভার্বটাকে তুমি যদি প্রশ্ন করো যে সে কিভাবে দৌড়ায়, সে কিভাবে দৌড়ায় উইথ গ্রেট স্পিড, উত্তর কিন্তু পেয়ে গেছো। তার মানে অবশ্যই এটা অ্যাডভার্বে কাজ করেছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি ওয়ার্ক, সে কাজ করে, সে কিভাবে কাজ করে? উইথ অল সিনসিয়ারিটি। কিভাবে প্রশ্নের উত্তরে যেটা আসবে, কেন প্রশ্নের উত্তরে যেটা আসবে, কোথায় বা কখন প্রশ্নের উত্তরে যেটা আসবে, তারা সর্বদা অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজই হবে। তাহলে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমরা বিষয়টা কিন্তু বুঝতে পেরেছি। এখন আমি তোমাকে একটা কম্পারেটিভ সেন্টেন্স দেখাই। ধরো এই যে আমরা এখানের মধ্যে যে লিখছিলাম দ্য ক্যাট অন দ্য ম্যাট ওয়াজ ফ্যাট, এখন আমি যদি এটাকে এভাবে লিখি, দ্য ফ্যাট ক্যাট sat on the mat। দেখো এখন ধরো আমি আন্ডারলাইন করলাম হচ্ছে এই যে অন দ্য ম্যাটের নিচে, ধরো আমি এখানে আন্ডারলাইন করলাম। এখন আমাকে বলো দেখি যে এটা এটা অন দ্য ম্যাট, দেখো এখানেও যে ফ্রেজটা আছে এই যে অন দ্য ম্যাট, হুবহু সেম শব্দগুচ্ছ কিন্তু আমি এখানেও বসিয়েছি। বাট দুটো কি একই টাইপের ফ্রেজ হবে? দুটো কি তোমার একই টাইপের ফ্রেজ হবে কিনা? 100%
100% এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এটা কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ? কারণ এটা কিন্তু একটা ফাইনিট ভার্বের পরে বসছে, ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করতেছে। খেয়াল করছো? তারপরে ভার্বের পরে বসে যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটা অবশ্যই হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এখানে যেটা সেটা কিন্তু নাউনের পরে বসছে, নাউনের পরে বসে যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটা হয়ে যাবে আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে একই শব্দগুচ্ছ দেখতে একই রকম, শুধু অবস্থানের কারণে, পজিশনের কারণে একবার সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আরেকবার সেটা হয়ে যাচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? আচ্ছা, এবার লাস্ট হচ্ছে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, আচ্ছা আমাকে একটু বলতে হবে যে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে আসলে আমরা কি বুঝি। যেমন প্রিপোজিশনের কাজটা কি? প্রিপোজিশনের কাজ কিন্তু নাউন বা প্রোনাউনের আগে বসে তাদেরকে বাক্যে অর্থপূর্ণভাবে সংযোগ সাধন করা, এটা হচ্ছে প্রিপোজিশনের কাজ। মানে বিভক্তির কাজ যেটা, প্রিপোজিশনের কাজ তো সেটাই। যেমন ধরো হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, আবার আমি লিখলাম হি sat beside me। দেখো 2 নম্বর সেন্টেন্সের মধ্যে আমি একটা প্রিপোজিশন ইউজ করেছি beside, এটা হচ্ছে প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশনটাকে যদি আমি মনে মনে বাদ দিয়ে দিতাম, ধরো আমি এটাকে মনে মনে বাদ দিয়ে দিয়েছি, তাহলে সেন্টেন্সটা হয়ে যাচ্ছে কি খেয়াল করো, যে হি sat me। হি sat me এটা কিন্তু কোনো অর্থ প্রদান করে না। sat me এটা কিন্তু কোনো অর্থ প্রদান করে না, এটা কোনো অর্থ হতেই পারে না। sat me এটা আবার কি? ঠিক আছে, এটা কোনো অর্থ হতে পারে না। তো মি, এই যে এখানের মধ্যে আমরা যেই প্রোনাউনটা দেখতে পাচ্ছি, নাউন বা প্রোনাউনকে যদি বাক্যে অর্থপূর্ণভাবে যোগ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই টাইপের একটা প্রিপোজিশন রাখতে হবে। তো আমাকে বলতে হবে হি স্যাট বিসাইড মি। বুঝছো বিষয়টা? হি স্যাট বিসাইড মি। আচ্ছা, তারপর দেখো হচ্ছে তোমার হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। খেয়াল করে দেখো কি লেখা আছে, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। এখন আমি যদি এই বিসাইডটাকে মনে মনে বাদ দিয়ে দিতাম তাহলে কিন্তু সেন্টেন্সটা অর্থপূর্ণ হতো না। তার মানে যেই শব্দটা কোনো একটা নাউন প্রোনাউনের আগে বসে ওই নাউন প্রোনাউনটাকে বাক্যে যোগ করতে সাহায্য করে সেই হচ্ছে প্রিপোজিশন। এখন এটা ছিল একটা সিঙ্গেল ওয়ার্ড প্রিপোজিশন, কিন্তু এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু একাধিক শব্দগুচ্ছ আছে, ইন ফ্রন্ট অফ। এখন তুমি মনে মনে এই ইন ফ্রন্ট অফ এটাকে মনে মনে তুমি বাক্য থেকে বাদ দিয়ে দাও, এই যে ইন ফ্রন্ট অফ এটাকে বাক্য থেকে বাদ দিয়ে দাও, তাহলে সেন্টেন্সটা কিন্তু অর্থপূর্ণ হবে না। হি স্টুড মি এটা কিন্তু কোনো অর্থ হয় না। অর্থাৎ আমি যদি সেন্টেন্সটাকে অর্থপূর্ণ করতে চাই, অর্থাৎ এই যে প্রোনাউনটাকে যদি বাক্যে আমি অর্থপূর্ণভাবে রাখতে চাই তাহলে কিন্তু প্রোনাউনের আগে অবশ্যই একটা প্রিপোজিশন লাগবে। এই জায়গাটার মধ্যে কিন্তু অবশ্যই একটা প্রিপোজিশন দিয়ে এই মিটাকে বাক্যে যোগ করতে হবে। তো আমি এখানে একটা প্রিপোজিশনের জায়গায় আমি এখানের মধ্যে একাধিক প্রিপোজিশন বসিয়েছি, এই যে একটা আমি একটা ফ্রেজ বসিয়েছি, যে ফ্রেজ। তার মানে এই ফ্রেজটা মূলত কিসের কাজ করতেছে? সে কিন্তু প্রিপোজিশনেরই কাজ করতেছে। প্রিপোজিশনের কাজ করার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে যেই শব্দগুচ্ছ বসে নাউন বা প্রোনাউনকে অর্থপূর্ণভাবে যোগ করতে সাহায্য করে, অর্থাৎ সে প্রিপোজিশনের কাজ করে, এই কারণে সে ফ্রেজকে আমরা নামকরণ করব যে তারা প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি আমরা প্রিপোজিশনাল ফ্রেজ কনসেপ্টটা বুঝতে পেরেছি। এখন আমি তোমাদেরকে একটু কনসেপ্ট জাস্টিফাই করি। ধরো আমি, হ্যাঁ, প্রিপোজিশন দিয়েই শুরু হবে অলওয়েজ, রাইট? সবসময় তা দিয়ে শুরু হবে। ধরো আন্ডারলাইনটা যদি অফের নিচ পর্যন্ত থাকে, ধরো এতটুকু পর্যন্ত আন্ডারলাইন আছে, এতটুকু পর্যন্ত আন্ডারলাইন আছে যে হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। আমরা 100% নিশ্চিত যে এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না? যদি এটা নিচে আন্ডারলাইন থাকে তাহলে আমরা শতভাগ নিশ্চিত যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু আন্ডারলাইনটা যদি তোমার পুরোটা নিচে থাকে, ধরো এই যে মি, ধরো এই পুরোটা নিচে আন্ডারলাইন দেওয়া আছে, পুরোটা নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে কি এটা প্রিপোজিশনাল ফ্রেজ কিনা? আমাকে বলো দেখি এটা কেমন টাইপের ফ্রেজ? ইন ফ্রন্ট অফ মি পুরোটা নিচে আন্ডারলাইন করা আছে, এটা কেমন টাইপের ফ্রেজ হবে? নো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন সবই তো বলতেছো তোমরা। আচ্ছা একটু খেয়াল করো, আমি যদি এখন এখানে স্টুড কে প্রশ্ন করি, এই যে স্টুড, এই স্টুড কে প্রশ্ন করো যে হি স্টুড, সে দাঁড়িয়েছিল। একটু প্রশ্ন করো তো যে সে কোথায় দাঁড়ায় ছিল। আমি যদি এটাকে কোথায় দ্বারা প্রশ্ন করি, সে দাঁড়ায় ছিল, ভালো কথা, সে কোথায় দাঁড়ায় ছিল? ওয়ার, ওয়ার, সে কোথায় দাঁড়ায় ছিল? সে আমার সামনে দাঁড়ায় ছিল, ইন ফ্রন্ট অফ মি। তার মানে কোন একটা সেন্টেন্সের ভার্বকে যদি আমরা কিভাবে, কোথায়, কখন, কেন দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা উত্তরে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, অর্থাৎ পুরোটা নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে অবশ্যই এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
কিন্তু যদি শুধু তোমার এই যে ইন ফ্রন্ট অফ জাস্ট এতটুকু নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে এটা আবার হয়ে যাবে প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝা গেছে? অর্থাৎ যেই ফ্রেজ কোনো একটা নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন বা প্রোনাউনকে বাক্যে অর্থপূর্ণভাবে যোগ করতে সাহায্য করবে, অর্থাৎ প্রিপোজিশনের কাজ করবে, সেই ফ্রেজটাকে আমরা বলবো যে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন এরকম আরো একটা এক্সাম্পল যদি তোমাদেরকে দেই, ধরো মাই ফ্রেন্ড ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ। মাই ফ্রেন্ড ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ। খেয়াল করছো? মাই ফ্রেন্ড ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ। এখন এখানের মধ্যে যদি আমরা এই যে অন দ্য পয়েন্ট অফ, দেখো এই যে অন দ্য পয়েন্ট অফ, এটা নিচে আন্ডারলাইন করা আছে, অন দ্য পয়েন্ট অফ এর নিচে আন্ডারলাইন করা আছে। তুমি বুঝতেই পারতেছো যে এখানে যে ফ্রেজটা নিচে আন্ডারলাইন করা আছে এটা কিন্তু একটা নাউনের আগে বসছে, ডেথ, এবং এই নাউনের আগে বসে নাউনটাকে অর্থপূর্ণভাবে বাক্যে যোগ করতে সাহায্য করছে, অর্থাৎ প্রিপোজিশনের দায়িত্ব পালন করছে, প্রিপোজিশনের কাজ করছে। আর প্রিপোজিশনের কাজ করার কারণেই এই ফ্রেজটাকে আমরা বলবো যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ থেকে কিন্তু আমরা আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পেরেছি। আমরা জেনেছি যে ফ্রেজ এবং ইডিয়মস এর মধ্যে পার্থক্যটা কোথায়, দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, এটা আমরা ক্লিয়ার করেছি। আবার একই সাথে আমরা এটাও জেনেছি যে তোমার ফ্রেজকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, অর্থাৎ নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ কোনটাকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটাও কিন্তু আমরা জেনেছি। এখন আমরা চলে যাব হচ্ছে আইডেন্টিফিকেশন অফ। এখানে দেখো ওখানে বেশ কিছু আমি এক্সাম্পল দিয়েছি, কিন্তু এই যে উই আর ওয়েটিং ফর দ্য বাস, আই হ্যাভ এ বোট মেড অফ উড, দেখছো হি লিভস ইন দ্য সুবারবো ঢাকা। এখানে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা একটু প্র্যাকটিস করে নিবা। আমি কিন্তু ব্যাখ্যা সহকারে দিয়ে দিয়েছি, ঠিক আছে? যদি তোমার মনে না থাকে তাহলে ব্যাখ্যা দেখলো তোমার মনে পড়বে, তবে ব্যাখ্যা না দেখলেও চলবে। তুমি সেন্টেন্স, তোমার কাজ হচ্ছে খালি প্রশ্নগুলা উত্তরগুলা দেখা, এবং উত্তরটা যদি বুঝতে না পারো তখন তুমি ব্যাখ্যাটা দেখতে পারো। আচ্ছা, এবার আসো হচ্ছে ক্লজ। ফ্রেজের থেকে ক্লজটা একটু ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? একটু ইম্পর্টেন্ট বেশি, কারণ আইডেন্টিফিকেশন অফ ক্লজ থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন হয় যে তোমার একটা ক্লজের নিচে আন্ডারলাইন করে জানতে চাওয়া হয় যে এটা কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ। মনে রাখবা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ এন্ড ক্লজ। প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা কিন্তু ফ্রেজ এবং ইডিয়মস এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি। এই দুটার ডিফারেন্সটা কিন্তু আমরা একটু আগে জেনেছি যে ফ্রেজ কি আর ইডিয়মস কি, দুটো কিন্তু আলাদা আলাদা বিষয়, তাই না? এখন তোমাকে জানতে হবে যে ফ্রেজ এবং ক্লজের মধ্যে ডিফারেন্সটা কোথায়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ এন্ড ক্লজ। ধরো আমি যদি জাস্ট এভাবে একটা শব্দ বলি, শব্দ সমষ্টি বলি যে অন ফ্রাইডে মর্নিং, এতটুকু পর্যন্ত লিখলে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না যে শুক্রবার সকালে কি হয়েছিল, শুক্রবার সকালে কার সাথে হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, কতক্ষণ হয়েছিল, কেন হয়েছিল, কোনো অ্যান্সার কিন্তু তুমি পাচ্ছ না। তুমি জাস্ট একটা ধারণা পাচ্ছ যে শুক্রবার সকালে কিছু একটা হয়েছিল। তার মানে শব্দ সমষ্টি তোমাকে কোনো একটা বিষয় সম্পর্কে আংশিক ধারণা দিচ্ছে, পরিপূর্ণ ধারণা দিচ্ছে না। যেই শব্দ সমষ্টি তোমাকে আংশিক ধারণা দেবে, পরিপূর্ণ ধারণা দেবে না, তাকেই কিন্তু বলা হবে ফ্রেজ। আর ফ্রেজের মধ্যে কোনো ফাইনিট ভার্ব থাকবে না। তুমি দেখো এখানে কিন্তু কোনো ফাইনিট ভার্ব নেই, খেয়াল করছো? কোনো ফাইনিট ভার্ব নেই। কিন্তু আমি যদি এভাবে বলি যে সেলিম ল্যান্ডেড ইন দা ঢাকা এয়ারপোর্ট অন ফ্রাইডে মর্নিং, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এভাবে লিখি তাহলে এবার একটু খেয়াল করে দেখো, বিষয়টা কিন্তু এখন একদম পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে কে ল্যান্ড করেছে। আমি যদি প্রশ্ন করি আর কি যে কে ল্যান্ড করেছে, উত্তরে কি আসে? সেলিম ল্যান্ড করেছে। সে কি করেছে? সে ল্যান্ড করেছে। কোথায় ল্যান্ড করেছে? সে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করেছে। সে কখন ল্যান্ড করেছে? সে শুক্রবার সকালে সে ল্যান্ড করেছে। তার মানে কে, কি, কোথায়, কখন, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু তুমি পাচ্ছ, তার মানে যেই শব্দ গুচ্ছ বা শব্দ সমষ্টি তোমাকে কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেবে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লজ। আর ক্লজের মধ্যে অবশ্যই তোমার ফাইনিট ভার্ব বাধ্যতামূলক। এই দেখো ফাইনিট ভার্ব কিন্তু এখানে আছে, ল্যান্ডেড। তারপরে ফ্রেজ এবং ক্লজের মধ্যে মেইন ডিফারেন্সটাই হচ্ছে ফ্রেজে কোনো ফাইনিট ভার্ব থাকবে না, কিন্তু ক্লজের মধ্যে কিন্তু অবশ্যই ফাইনিট ভার্ব থাকবে, বাধ্যতামূলক। এখন আমাদের মূল পরীক্ষার জন্য আমাদেরকে জানতে হবে যে তোমার ফ্রেজ যেমন তোমার বেশ কয়েক প্রকার হয়, যার মধ্যে আমরা 4টা প্রকার করেছি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন। এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক প্রকার ফ্রেজ আছে যেগুলো পরীক্ষায় কখনোই দেবে না, যেমন কনজাংশন ফ্রেজ, ইন্টারজেকশন ফ্রেজ, এগুলো পরীক্ষায় আসবে না, ঠিক আছে? কিন্তু আমাদের ওই ক্লজের মধ্যে কিন্তু এতগুলো ক্লাসিফিকেশন নাই।
ক্লসের মধ্যে তোমার জাস্ট 3টা পার্ট রয়েছে, মানে আইডেন্টিফিকেশন অফ ক্লস থেকে তোমাদেরকে 3টা ক্লসকে আইডেন্টিফাই করতে হবে, যার একটা হচ্ছে তোমার নাউন ক্লস, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লস, আর একটা অ্যাডভার্ব ক্লস। মানে তোমাকে বুঝতে হবে যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব ক্লস। তবে সেই ক্ষেত্রে একটা বিষয় কাজ করে, প্রধানত ক্লসকে আমরা 3 ভাগে ভাগ করি, ঠিক আছে? 3 ভাগে আমরা ক্লসকে ভাগ করতে পারি। টাইপস যেটা আর কি, প্রিন্সিপাল ক্লস, সাবঅর্ডিনেট ক্লস, আর এটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট ক্লস বা কোঅর্ডিনেটিং ক্লস। তার মানে ক্লসকে কিন্তু প্রধানত আমরা 3 ভাগে ভাগ করি। প্রিন্সিপাল ক্লস, এটা একটা ফাইনাইট ভার্ব যুক্ত একটা বাক্য। সাবঅর্ডিনেট ক্লসও একটা ফাইনাইট ভার্ব যুক্ত বাক্য। কোঅর্ডিনেট ক্লসগুলো কিন্তু ফাইনাইট ভার্ব যুক্ত বাক্য। মানে এখানে প্রত্যেকটা ক্লসই কিন্তু মূলত বাক্য, এটা সবাই কিন্তু বাক্য, কিন্তু এই বাক্যগুলোর মধ্যে কিছু ভিন্নতা কাজ করে। যেমন যেগুলা প্রিন্সিপাল ক্লস, এই প্রিন্সিপাল ক্লসগুলো হচ্ছে একদম স্বাধীন সার্বভৌম অর্থ প্রদান করবে, এরা কারোর উপর নির্ভরশীল থাকবে না। কিন্তু সাবঅর্ডিনেট ক্লস এরা কিন্তু স্বাধীন বা সার্বভৌম অর্থ প্রদান করতে পারবে না, এরা প্রিন্সিপাল ক্লসের উপর ডিপেন্ডেন্ট থাকবে। যেমন আমি যদি একটা সেন্টেন্স এভাবে লিখি যে আই নো দ্যাট ইউ আর এ লায়ার, লায়ার, আই নো দ্যাট ইউ আর এ লায়ার, আমি জানি যে তুমি একটা মিথ্যুক। এখন মনে রাখবা, আই নো, আমি জানি, এই অংশের মধ্যে তোমরা তাকায় দেখো, এখানের মধ্যে কিন্তু কোনো ক্লস মার্কার নাই, মানে কোনো কোনো ক্লস মার্কার, মানে সহজ কথায় কোনো কানেক্টর নেই, ঠিক আছে? তুমি খেয়াল করে দেখো, এখানে কোনো কানেক্টর নাই। কিন্তু পরবর্তী যে বাক্যটা, যে দ্যাট ইউ আর এ লায়ার, এটা কিন্তু শুরুই হয়েছে একটা কানেক্টর দ্বারা, দ্যাট। মনে রাখবা, কানেক্টর থেকে যেই ক্লসটা শুরু হয় সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস, আর কানেক্টরকে বাদ দিলে যে ক্লসটা থাকবে সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লস। তো এটা বিভিন্ন রূপে থাকতে পারে, যেমন ধরো এরকম থাকতে পারে, দ্য ম্যান হু ড্রোভ মাই কার ওয়াজ এ লায়ার, দ্য ম্যান হু ড্রোভ মাই কার ওয়াজ এ লায়ার। আচ্ছা, এখানে এভাবেও থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে, আই নো দ্য ম্যান হু ওয়াজ এ লায়ার, এভাবেও থাকতে পারে। দেখো, এই দেখো এখানে এই যে দ্যাট ইউ আর এ লায়ার, খেয়াল করছো? আবার এখানে মাঝখানে হু থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? হু ড্রোভ মাই কার। আবার এখানে হু থেকে শুরু করে এই যে লায়ার পর্যন্ত, হু ওয়াজ এ লায়ার। তার মানে কানেক্টর এবং ফাইনাইট ভার্ব যুক্ত যে অংশটা, এটাই হচ্ছে তোমার মূলত সাবঅর্ডিনেট ক্লস। আর কানেক্টর ফাইনাইট ভার্ব অবজেক্ট যুক্ত অংশটাকে বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস। তার মানে প্রথম বাক্যে প্রিন্সিপাল হচ্ছে তোমার আই নো, পরের অংশে প্রিন্সিপাল কিন্তু তোমার এখানে বের করতে হবে তোমাকে, যেমন ধরো দা ম্যান, আর ওই পাশে কে আছে দেখো তো, ওয়াজ এ লায়ার। তার মানে এটা একসাথে করতে হবে, দা ম্যান ওয়াজ এ লায়ার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস। মাঝখানে একটা সাবঅর্ডিনেট ক্লস বসছে, এটাকে যদি আমি মনে মনে বাদ দিয়ে দিই, তাহলে প্রিন্সিপাল ক্লসটা হচ্ছে দা ম্যান ওয়াজ এ লায়ার। আর 3 নম্বরের মধ্যে সাবঅর্ডিনেট ক্লসটা হচ্ছে এই যে হু ওয়াজ এ লায়ার, এটাকে মনে মনে বাদ দিলে এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লস, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রাথমিকভাবে আমরা 2 প্রকার ক্লস পাচ্ছি, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস যেখানে কোনো কানেক্টর থাকবে না, আর আরেকটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লস যেখানে অবশ্যই কানেক্টর থাকতেই হবে, কানেক্টর ছাড়া সাবঅর্ডিনেট ক্লস হয় না। তো আমি যদি এখন তোমাকে এই অংশটাকে সেপারেট করে ফেলি, যে এই অংশটা সেপারেট করলাম বা এই অংশটা সেপারেট করলাম, ধরো আমি এটাকে সেপারেট করে ফেললাম, সেপারেট করে আমি আলাদা একটা জায়গার মধ্যে এভাবে লিখলাম, এই যে এভাবে লিখলাম যে দ্যাট ইউ আর এ লায়ার। এইভাবে কিন্তু তুমি বাক্য শেষ করতে পারবে না। দ্যাট ইউ আর এ লায়ার, যে তুমি একজন মিথ্যুক, যে তুমি একজন মিথ্যুক, এতটুকু পর্যন্ত বলে তুমি তো থেমে যেতে পারো না, কারণ এটা কিন্তু কোনো পূর্ণাঙ্গ অর্থ কিন্তু মানে দিচ্ছে না। দ্যাট ইউ আর এ লায়ার, এটা কিন্তু পূর্ণাঙ্গ কোনো অর্থ প্রদান করতেছে না। তার মানে এই যে এতটুকু পর্যন্ত যে অংশটা দেখতে পাচ্ছ, দ্যাট ইউ আর এ লায়ার, যেহেতু এটা কোনো কমপ্লিট সেন্স দিচ্ছে না, কমপ্লিট অর্থ প্রদান করতেছে না এই প্রিন্সিপাল ক্লসটাকে ছাড়া, এই কারণে মূলত এটাকে বলা হচ্ছে যে এটা একটা পরাধীন বাক্য বা একটা অধীনস্থ বাক্য। অধীনস্থ ইংরেজি হচ্ছে সাবঅর্ডিনেট। কিন্তু আমি যদি এটাকে তোমার প্রিন্সিপাল ক্লসের সাথে বসাইতাম, ধরো আমি যদি এটাকে এখানে বসাইতাম, আই নো দ্যাট ইউ আর এ লায়ার, তখন কিন্তু সে একটা পূর্ণতা পাচ্ছে, একটা স্বাধীন, একটা সার্বভৌম অর্থ পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে সাবঅর্ডিনেট ক্লস গুলা প্রিন্সিপাল ক্লস ছাড়া কিন্তু অর্থ প্রদান করতে পারে না। প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লসের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, প্রিন্সিপাল ক্লসে কোনো কানেক্টর থাকে না, কিন্তু সাবঅর্ডিনেট ক্লসের মধ্যে অবশ্যই একটা কানেক্টর থাকতেই হবে।
পরীক্ষায় তোমাকে যে কাজটা করবে, পরীক্ষায় এই যে সাবঅর্ডিনেট ক্লজগুলোর মধ্যে আন্ডারলাইন করা থাকবে, এই যে দ্যাট ইউ আর লায়ার, এখানে আন্ডারলাইন করা থাকবে। আন্ডারলাইন করে তোমার কাছে জানতে চাওয়া হবে যে এটা কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ, এটা বাইর করো। বুঝছো বিষয়টা? তো এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে 3 ভাগে ভাগ করা হয়। যত সাবঅর্ডিনেট ক্লজ তোমরা দেখবা, যেমন ধরো এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এটা, তারপর পরের বাক্যে যে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজগুলো 3 প্রকারের হতে পারে। কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1 নাউন ক্লজ, নাম্বার 2 অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার 3 অ্যাডভার্ব ক্লজ। তার মানে সাবঅর্ডিনেট ক্লজগুলো মূলত 3টা ভাগে থাকে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। জাস্ট এই 3টার আইডেন্টিফিকেশনটা তোমাকে বুঝতে হবে যে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ আর কোনটা অ্যাডভার্ব ক্লজ। এই আইডেন্টিফিকেশনটা বুঝতে হবে। তোমরা যদি ফ্রেজের আইডেন্টিফিকেশনটা বুঝে থাকো যে ফ্রেজ কিভাবে বের করতে হয়, এটা যদি তোমরা জানো, তাহলে অবশ্যই তোমরা জানবা যে নাউন ক্লজ কিভাবে বের করতে হয়। মানে ঠিক যেই পদ্ধতি অনুসরণ করে তোমরা নাউন ফ্রেজকে আইডেন্টিফাই করছিলা, ঠিক সেম পদ্ধতি অনুসরণ করে তোমাদেরকে নাউন ক্লজকেও আইডেন্টিফাই করাটা শিখতে হবে। একই পদ্ধতি, খুব কঠিন কোনো কিছু না, একদম সহজ। আচ্ছা বলো দেখি যে মানে নাউনের কাজ কি? নাউনের কাজ হচ্ছে সাবজেক্ট কিংবা অবজেক্ট হওয়া। অর্থাৎ যেই ক্লজটা মানে যেই শব্দটা বাক্যে সাবজেক্টের কাজ করে বা অবজেক্টের কাজ করে সেই তো নাউন। আর নাউনকে কিভাবে বের করতে হয়? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে নাউন বের করতে হয়, কে দ্বারা প্রশ্ন করে নাউন বের করতে হয়। আমরা জানি যে কে দ্বারা প্রশ্ন করলে আমরা মূলত সাবজেক্ট পাই, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা মূলত অবজেক্ট পাই। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখন ঠিক একইভাবে ধরো আমরা যদি এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, আই নো দ্যাট ইউ আর এ লায়ার। এখন তোমাকে জানতে চাওয়া হইলো যে এই সাবঅর্ডিনেট ক্লজটা এটা কেমন টাইপের ক্লজ, এটা বের করো। এটা কেমন টাইপের ক্লজ, এটা বের করতে বলা হয়েছে। তখন তুমি এই বাক্যের যে ভার্বটা আছে, মানে ফাইনিট ভার্বটা আছে, প্রিন্সিপাল ক্লজের ফাইনিট ভার্ব, সেইটাকে প্রশ্ন করবা। দেখো এখানে কিন্তু ফাইনিট ভার্ব দুইটা। এখানের মধ্যে একটা ফাইনিট ভার্ব হচ্ছে এই যে নো, আর আরেকটা ফাইনিট ভার্ব হচ্ছে এই যে আর। এখানে ফাইনিট ভার্ব কয়টা? এখানে ফাইনিট ভার্ব কিন্তু দুটো, একটা হচ্ছে নো আর একটা হচ্ছে আর। দুইটা ফাইনিট ভার্ব না? তো তুমি দুইটাকে তো আর প্রশ্ন করবে না, প্রশ্ন করবা যে কোনো একটাকে। কোনটা? যে কোনো একটা নাকি প্রশ্ন করবা শুধু প্রিন্সিপাল ক্লজের ভার্বটাকে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা রাজু মিয়া, তোমার কি প্রতি ক্লাসের মধ্যে প্রবলেম হয়? প্রতি ক্লাস আমি তোমার ট্র্যাকটা চেক করব যে তোমাকে কি আগে আমি সবগুলা ক্লাস রেকর্ড দিয়েছিলাম কিনা, আমি আগে ওটা চেক করব। ঠিক আছে, চেক করে তারপর যদি 3টা ক্লাসের রেকর্ড তোমার কাছে থাকে তাহলে আর কোনো রেকর্ড তুমি পাবা না। আচ্ছা দেখো আমি এখানের মধ্যে যেটা বলতেছিলাম, এই যে নো, এই নোটাকে যদি আমি প্রশ্ন করি কি দ্বারা, যে আই নো, আই নো আমি জানি। আগে কোনো ক্লাস নাও নাই, ওকে ফাইন, তাহলে আজকে ক্লাসের রেকর্ড পাবা, ডোন্ট ওয়ারি। আই নো আমি জানি। এখন তুমি নো কে প্রশ্ন করো কি দ্বারা, যে আমি কি জানি। প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো যে আমি কি জানি। উত্তরে কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজটা চলে আসতেছে যে আমি জানি যে তুমি একটা মিথ্যুক। বিষয়টা বুঝতে পেরেছো? আমি জানি তুমি একটা মিথ্যুক, তার মানে এটা অবশ্যই একটা নাউন ক্লজ। আচ্ছা ঠিক একইভাবে দেখো আমি যদি এইভাবে লিখি, কথা না বলে একটু ক্লাসে কনসেন্ট্রেশন করো। দেখো আমি যদি এইভাবে লিখি যে দ্যাট ইউ আর এ লায়ার is known to me. That you are a liar is known to me. খেয়াল করে দেখো, that you are a liar is known to me. এখন তুমি যে কাজটা করবা, এই যে is known to me, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। আর এই যে আন্ডারলাইন কিন্তু যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন তুমি দেখো প্রিন্সিপাল ক্লজের ভার্ব হচ্ছে is known, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভার্ব। তো আমরা জানি যে ভার্বের আগে যে বা যারা বসে তারা তো সাবজেক্টের কাজই করে। তো এখানে যে অংশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মূলত একটা সাবজেক্টের জায়গা দখল করে বসেছে। প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটা আছে ইজ নোন, এই ইজ নোন এর সাবজেক্টের জায়গাটা দখল করে বসে আছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজটা যেহেতু এখানে সাবজেক্টের কাজ করতেছে, আর সাবজেক্টের কাজ যেহেতু নাউন করে, তাহলে অবশ্যই এটা একটা নাউন ক্লজ। বুঝা গেছে বিষয়টা? ঠিক একইভাবে এই যে প্রথম যেটা এখানে দেখো নো, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজের ভার্ব। আর ভার্বের পরে কিন্তু মূলত কে থাকে? ভার্বের পরে কে থাকে? অবজেক্ট থাকে। তো এখানে অবজেক্টের জায়গাটা দখল করে আছে কিন্তু একটা ক্লজ। তো অবজেক্টের কাজটা যেহেতু নাউন করে, তাহলে এই ক্লজটা অবশ্যই নাউন ক্লজ। আর
সংক্ষেপে তুমি যদি অর্থ দিয়ে বের করতে যাও তাহলে এটা খুব সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি। তুমি সরাসরি প্রিন্সিপাল ক্লসের ভার্বকে তুমি কি দ্বারা প্রশ্ন করবা, ঠিক একইভাবে এই যে প্রিন্সিপাল ক্লসের ভার্ব এটাকে তুমি কি দ্বারা প্রশ্ন করবা। ঠিক আছে, কি দ্বারা প্রশ্ন করলে তুমি যদি এই সাবঅর্ডিনেট ক্লসটাকে উত্তর হিসেবে পেয়ে যাও তাহলে অবশ্যই এটা নাউন ক্লসই হবে। অর্থাৎ আই নো, আমি জানি, আমি কি জানি, আমি জানি তুমি একটা মিথ্যুক। তারপর ইজ নোন টু মি, আমার কাছে এটা জানা আছে। আমার কাছে কি জানা আছে বা কোন বিষয়টা জানা আছে? আমার কাছে জানা আছে যে তুমি একটা মিথ্যুক, এই যে এটা। তার মানে কি দ্বারা প্রশ্ন করলে তুমি যেহেতু এদেরকে উত্তর হিসেবে পেয়ে যাচ্ছ তাহলে অবশ্যই নিশ্চিত থাকবা যে এটা একটা নাউন ক্লস। তাহলে নাউন ক্লস আইডেন্টিফিকেশন আশা করি প্রবলেম হবে না তোমাদের, এটা অর্থ জানতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো বিষয়টা, যে নাউন ক্লস, অ্যাডজেক্টিভ ক্লস এগুলো আইডেন্টিফাই করতে গেলে অবশ্যই কিন্তু বাক্যের অর্থ জানতে হবে। অর্থ না জানলে কিন্তু তুমি এই আইডেন্টিফাই গুলো সঠিকভাবে করতে পারবে না। ঠিক আছে, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস ইন সলভিং দ্য ক্লস রিলেটেড কোয়েশ্চেনস। আচ্ছা, এবার আসো তোমার হচ্ছে এই প্রবলেমটা, দ্য ম্যান হু ড্রোভ মাই কার ওয়াজ এ লায়ার। দ্য ম্যান হু ড্রোভ মাই কার ওয়াজ এ লায়ার। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটার মধ্যে প্রিন্সিপাল ক্লসের বলো, আচ্ছা এই যে সেন্টেন্সটা বলো দেখি এখানে প্রিন্সিপাল ক্লসের ভার্ব কোনটা, একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাও যে এটা প্রিন্সিপাল ক্লসের ভার্ব কোনটা। ওয়াজ, ভেরি গুড, এখানে প্রিন্সিপাল ক্লসের ভার্ব হচ্ছে ওয়াজ। তো আমরা তো জানি যে ভার্বের আগে, প্রিন্সিপাল ক্লসের ভার্বের আগে অবশ্যই সাবজেক্ট থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ক্লসটা ছাড়াও কিন্তু একটা সাবজেক্ট কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে দা ম্যান। অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লসের সাবজেক্ট কিন্তু অলরেডি দেয়াই আছে। যেহেতু প্রিন্সিপাল ক্লসের সাবজেক্ট এখানে দেয়াই আছে তাহলে এই সাবঅর্ডিনেট ক্লসটা অবশ্যই আর নাউন ক্লস হবে না, মানে এটা সাবজেক্ট দিতে পারবে না। আচ্ছা, একটা বাক্যে কি দুইটা সাবজেক্ট থাকে? একটা বাক্যে তো একটাই সাবজেক্ট থাকবে, তাই না? তো অলরেডি যেহেতু আমি একটা সাবজেক্ট এখানে পেয়ে গেছি তাহলে এইটা তো অবশ্যই আর সাবজেক্ট হবে না, মডিফায়ার হইতে পারে, তাই না? তার মানে এই ক্লসটার সাবজেক্ট না, বরঞ্চ এই ক্লসটা সাবজেক্টকে মডিফাই করতেছে। সে কিন্তু আর সাবজেক্ট না, সে কি করতেছে? সে সাবজেক্টকে, এই যে দা ম্যান এর পরে বসে দা ম্যানকে মডিফাই করতেছে, ম্যানের একটা অবস্থা প্রদান করতেছে, বুঝা গেছে? একটা অ্যাক্টিভিটিস মানে প্রদান করতেছে। তার মানে যেই ক্লসটা কোন একটা নাউনের পরে বসে ওই নাউনটাকে মডিফাই করে তাহলে সেই ক্লসটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লস। দেখছো, খুবই সহজ কিন্তু। তার মানে অ্যাডজেক্টিভের কাজ যেই ক্লসটা করবে সেটাই অ্যাডজেক্টিভ ক্লস, নাউনের কাজ যেই ক্লসটা করবে সেটাই নাউন ক্লস। তো এখানে যে এখানে ক্লসটা এটা সরাসরি একটা নাউনের পাশে বসে নাউনকে মডিফাই করতেছে, আর নাউনকে মডিফাই করা তো অ্যাডজেক্টিভের কাজ, তাহলে অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ ক্লস। তাহলে এখন তোমরা নিজে নিজে বলো দেখি যে এই সেন্টেন্সের মধ্যে এই যে এই সাবঅর্ডিনেট ক্লসটা কেমন টাইপের ক্লস? এটা কেমন টাইপের ক্লস? অ্যাডজেক্টিভ ক্লস, গুড। অ্যাডজেক্টিভ ক্লস, অ্যাডভার্ব, আরে আমি অ্যাডভার্ব এখনো পড়াইছি যে তুমি অ্যাডভার্বে আবু বকর অ্যাডভার্বে চলে গেছো। আচ্ছা, 100% নিশ্চিত থাকো এটা হচ্ছে তোমার কি ক্লস বলো দেখি? এটা অ্যাডজেক্টিভ ক্লস। এটা কি করে বুঝছো? কি করে বুঝছো এটা অ্যাডজেক্টিভ ক্লস? কারণ এটা একটা নাউনের পরে বসছে, এই যে দা ম্যান, একটা নাউনের পরে বসে যদি নাউনকে মডিফাই করে তাহলে অবশ্যই সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লস। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন বাকি থাকলো কোনটা? অ্যাডভার্বিয়াল ক্লস। একটা তথ্য তোমাদেরকে একটু জানাই রাখি, নাউন যেভাবে বের করতে হয় নাউন ক্লসও সেভাবে বের করতে হয়, নাউন ফ্রেজও সেভাবে বের করতে হয়। অ্যাডজেক্টিভ যেভাবে বের করতে হয় অ্যাডজেক্টিভ ফ্রেজও সেভাবে বের করতে হয়, অ্যাডজেক্টিভ ক্লসও সেভাবে বের করতে হয়। ঠিক একইভাবে অ্যাডভার্ব যেভাবে বের করতে হয় অ্যাডভার্ব ক্লসও এবং অ্যাডভার্ব ফ্রেজও একই পদ্ধতিতেই বের করতে হয়। যেমন দেখো, আমি একটা সেন্টেন্স যদি এভাবে লিখি যে সেলিম often goes to Japan because he likes the climate. Selim often goes to Japan because he likes the climate. Selim often goes to Japan because he likes the climate. আচ্ছা, তো এখন আমরা এই সেন্টেন্সটা থেকে যদি আমরা একটা মানে কনসেপ্ট আমরা যদি এখান থেকে একটু দেখি যে এই যে এই সেন্টেন্সটা দেখো এখানের মধ্যে আচ্ছা আমাকে একটু বলবা যে এখানে সাবঅর্ডিনেট ক্লস কোনটা?
এই সেন্টেন্সটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা আমাকে একটু বলো দেখি। সাবঅর্ডিনেট ক্লজ এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? ভেরি গুড। এই যে বিকজ থেকে যেটা শুরু হয়েছে, বিকজ হি লাইকস দ্য ক্লাইমেট, এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই যে বিকজ হি লাইকস দ্য ক্লাইমেট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? এখন এই সাবঅর্ডিনেট ক্লজটা কি নাউন ক্লজ কিনা 100% নিশ্চিত থাকো এটা কিন্তু কোনো নাউন ক্লজ না। কারণ নাউন ক্লজ কিন্তু প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটা আছে এই ভার্বের আগে বসে সাবজেক্টের কাজ করবে, ভার্বের পরে বসে অবজেক্টের কাজ করবে। তো এই সাবঅর্ডিনেট ক্লজটা সেটা সাবজেক্ট অথবা অবজেক্ট কোনো কাজ কিন্তু করতেছে না, সাবজেক্টের কাজও করছে না, অবজেক্টের কাজও করতেছে না। বুঝছো বিষয়টা? আচ্ছা, নেক্সট, এটা কি তোমার কোনো অ্যাডজেক্টিভ ক্লজ কিনা? অ্যাডজেক্টিভ ক্লজ একটা নাউনের পরে বসে ওই নাউনটাকে মডিফাই করে। কিন্তু এখানে এই যে বিকজ হি লাইকস দ্য ক্লাইমেট, এই কথাবার্তা কিন্তু জাপান সম্পর্কে বলা হচ্ছে না। বিকজ হি লাইকস দ্য ক্লাইমেট এই কথাটা সেলিম সম্পর্কে বলা হচ্ছে। তার মানে সে যাকে মডিফাই করতেছে তারপরে কিন্তু বসতেছে না। অর্থাৎ বিকজ হি লাইকস দ্য ক্লাইমেট এটা যেহেতু জাপানকে মডিফাই করতেছে না, তার মানে অবশ্যই এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজও না। অর্থাৎ এটা নাউন ক্লজও না, এটা অ্যাডজেক্টিভ ক্লজও না। তাহলে নিশ্চিত এটা কিন্তু অবশ্যই একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা কি করে বের করতে হবে? এই যে গোস দেখতে পাচ্ছ, এই গোসকে তুমি প্রশ্ন করবা কিভাবে, কোথায়, কখন, কেন, এই 4টা প্রশ্ন করবা। কিভাবে, কোথায়, কখন, কেন, কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। যেমন এখানে অলরেডি কিন্তু একজন লিখেছো যে হোয়াই দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি। ভেরি গুড। তুমি যদি এখানে হোয়াই দ্বারা প্রশ্ন করো মানে কেন দ্বারা প্রশ্ন করো, যে সেলিম অফেন গোস টু জাপান, সেলিম প্রায় জাপানে যায়। সেলিম কেন জাপানে যায়? সেলিম জাপানে কেন যায়? কারণ সে জাপানি আবহাওয়া পছন্দ করে। বিকজ হি লাইকস দ্য ক্লাইমেট। এই তো হয়ে গেল। আশা করা যায় তোমরা উত্তরটা পেয়েছো যে অ্যাডভার্ব ক্লজ আর বিকজ থাকলে তো এমনি তো সেটা অ্যাডভার্ব ক্লজই হয়, ঠিক আছে? বিকজ মানে তো সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা বুঝতেই পারতেছি যে তোমার কিভাবে, কোথায়, কখন, কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ক্লজ পাওয়া যায়। এখন তোমাদের জন্য আমার একটা ফাইনাল কুইজ। সঠিক উত্তর দিতে পারলে প্রাইজ মানির ব্যবস্থা আছে। আচ্ছা, আমি লিখতেছি। কি সুন্দর করে আজান দিচ্ছে, মাশাআল্লাহ। I know where you live, বলো দেখি এটা কেমন ক্লজ? আচ্ছা, এখানে কমেন্টের পুরো বন্যা বয়ে যাচ্ছে, এক একজনে এক একটা বলতেছে, আচ্ছা ফাইন। একটু খেয়াল করে দেখো যে এখানে যে ক্লজটা দেখতে পাচ্ছ, শতভাগ নিশ্চিত থাকো এখানে যে ক্লজটা দেখতে পাচ্ছ 100% নিশ্চিত থাকো যে এটা একটা নাউন ক্লজ, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ না। অনেকে এই যে হোয়ার, এই হোয়ারটা দেখে কিন্তু অনেকে মনে করে যে এটা মানে অ্যাডভার্ব, আসলে কিন্তু তা না। আমাকে প্রশ্ন করতে হবে তো প্রিন্সিপাল ক্লজের ভার্বকে, এই যে নো, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আমি প্রশ্ন করব। তো আমি যদি প্রিন্সিপাল ক্লজের ভার্ব এই যে নো, এই নো কে যদি আমি প্রশ্ন করি যে আমি জানি, আমি কি জানি, আমি জানি তুমি কোথায় থাকো। আই নো, আমি জানি, আমি কি জানি, আমি জানি তুমি কোথায় থাকো। তার মানে কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু এটা উত্তর হিসেবে আসতেছে। তাহলে 100% নিশ্চিত এটা একটা নাউন ক্লজ। তুমি যদি এখানে কখন দ্বারা প্রশ্ন করো বা কোথায় দ্বারা প্রশ্ন করো, আই নো, আমি জানি, আমি কোথায় জানি, তুমি কোথায় দ্বারা প্রশ্ন করে দেখো উত্তর মিলবে না কিন্তু। আমি কোথায় জানি, উত্তর কি এটা আসে? উত্তর কিন্তু এটা আসে না। আমি কিভাবে জানি, উত্তর কিন্তু এটা আসে না। আমি কখন জানি, উত্তর কিন্তু এটা আসে না। আমি কেন জানি, উত্তর কিন্তু আসে না। তার মানে কিভাবে, কোথায়, কখন, কেন দ্বারা প্রশ্ন করলে এটা কিন্তু উত্তর হিসেবে আসতেছে না। কিন্তু তুমি যদি এখানে কি দ্বারা প্রশ্ন করো তাহলে কিন্তু তুমি এটাকে অ্যান্সার হিসেবে পেয়ে যাচ্ছ। তো এরকম সিমিলার টাইপের আরো কয়েকটা প্রশ্ন হতে পারে, যেমন ধরো আই নো ওয়াই ইউ কাম, আমি জানি তুমি কেন আসো। এখন এখানে ওয়াই ইউ কাম এটা নিচে আন্ডারলাইন করা আছে,
সেম বিষয়। তুমি এখানে নো কে প্রশ্ন করো কি দ্বারা, আমি জানি, আমি কি জানি, আমি জানি কেন তুমি আসো, আমি কি জানি, আমি জানি কেন তুমি আসো। তার মানে কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু তুমি অ্যান্সার পাচ্ছ। তার মানে এই যে হোয়ার, হোয়েন, হোয়াই, এদেরকে কানেক্টিভ হিসেবে দেখলেই কিন্তু বলবা না যে এরা অ্যাডভার্বিয়াল ক্লজ। কানেক্টিভ হিসেবে দেখলেই বলবা না দয়া করে যে এরা অ্যাডভার্বিয়াল ক্লজ। তোমাকে প্রশ্ন করে করে উত্তর বের করতে হবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে সেটা তারা নাউন ক্লজ, আর কিভাবে, কোথায়, কখন, কেন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে তারা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর যদি কোনো একটা নাউনের পাশে তাদেরকে দেখো যে নাউনের পাশে বসে নাউনকে মডিফাই করতেছে তাহলে অবশ্যই তারা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আইডেন্টিফিকেশন অফ ক্লজ থেকে তিনটা ক্লজের আইডেন্টিফিকেশন আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, একজন প্রশ্ন করছো যে তোমার ইডিয়মস এর পিডিএফটা দিব কিনা। ইডিয়মস এর পিডিএফ অবশ্যই দেব। ইডিয়মস এর পিডিএফ অবশ্যই দেব, ঠিক আছে। আচ্ছা, এক্সাম রবিবার, আগামী রবিবার, এই সপ্তাহে কোনো পরীক্ষা নিব না, আগামী রবিবার প্রিপজিশনের শীটটা পুরোটা শেষ করো। আর পরীক্ষাটা হবে তোমার 60 নম্বরের পরীক্ষা। 30 নম্বর গ্রামার থাকবে, পরীক্ষা 60 নম্বরে হবে, 30 নম্বর গ্রামার থাকবে আর 30 নম্বর প্রিপজিশন থাকবে। প্রিপজিশনের শীটটা পুরোটা থাকবে, পুরোটা, ঠিক আছে, একদম ফার্স্ট টু লাস্ট। কারণ প্রিপজিশনই একমাত্র টপিক যেটা একদম প্রিপজিশন এবং সিনোনিম অ্যান্টোনিম, একদম এই টপিক দুটো থেকে প্রশ্ন হবেই, একদম গ্যারান্টেড। এর মধ্যে প্রিপজিশনের যে শীটটা দিয়েছি এটা হুবহু যদি প্রশ্ন না পাও তাহলে বিফলে মূল্য ফেরত। বুঝতে পারছো? প্রিপজিশন থেকে যদি হুবহু প্রশ্ন না পাও তাহলে বিফলে মূল্য ফেরত, এটা একদম গ্যারান্টি সহকারে বললাম, গ্যারান্টি সহকারে বললাম, ঠিক আছে। একজনকে আনমিউট দিতে বলতেছো, কে সে? একটু হ্যান্ড রেজ করো, আনমিউট দিচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি লাস্ট 2টা ক্লাস মিস করছি ভাই, আমি আসলে ভালো বাইরে কাজ ছিলাম করছো, তো এজন্য। খুব ভালো কাজ করছো। কোনো কপি টপি দিব না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। পরে ফোন দাও, পরে ক্লাসের ভিতরে। আচ্ছা, এখন নাজবুল হোসাইন না নাজবুল হাসান, তুমি কি আগে কোনো ক্লাসে রেকর্ড কপি নিছিলা? জি ভাই, একটা ক্লাসের রেকর্ড কপি নিছিলাম। আচ্ছা, তাহলে বাকি কোনটা লাগবে সেটা আমাকে টেক্সট করে দিও, আমি পাঠিয়ে দিব। আচ্ছা, তারপর কথা বলতে চাচ্ছ আর কে কে? হ্যান্ড রেজ করতে হবে, কথা বলতে চাইলে তো হ্যান্ড রেজ করতে হবে। আচ্ছা, জাকির হোসেন বলো, কি সমস্যা? স্যার হুম, স্যার আপনি যে প্রিপজিশনের পিডিএফ দিচ্ছেন সেটা পড়লে কি এনাফ নাকি আরো পড়তে আমি হবে? এইমাত্র কি বলছি শুনছো? খেয়াল করে শুনছো? নিব স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলেছি যে বিফলে মূল্য ফেরত, বুঝছো বিষয়টা? একদম পুরো হোমিওপ্যাথি থেরাপি, 100% কমন পড়বে ইনশাআল্লাহ, ঠিক আছে। প্রিপজিশনের শীটটা ফলো করো, 100% তোমার এখান থেকেই তুমি পাবা, এটা একদম ওভার কনফিডেন্স আমার। আচ্ছা, তারপর কুদ্রি, তুমি কি বলতে চাচ্ছো? হ্যাঁ বলো, তোমাকে আনমিউট দিয়েছি, একটু দ্রুত বলো, আমাদের আরো 2টা টপিক বাকি আছে। ভাইয়া, আমার প্রিপারেশন সেটা একটা সমস্যা ছিল, আপনার ইনবক্সে আচ্ছা, পাঠাইছিলাম। ইনবক্সে পাঠিয়ে দাও, আমি চেক করবো। বাট তোমার নাম এখানে আবু সাইদ দেখাইতেছে কেন? তুমি কি আবু সাইদ? না, আমার ভাইয়ার নামে করা এটা। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছি যে বুঝলাম না, মানে ব্যাটা ভিডিও হয়ে গেল কেমনে, যাক ব্যাপার না। তানজিম বলো, কি বলবা? আসসালামু আলাইকুম ভাইয়া। বলো। ভাইয়া ওই যে ওয়ার্ড চয়েস এবং অ্যানালজি এর পিডিএফ দিতে চাইছিলেন, এই দুইটা একটু অবশ্যই দিব, কিন্তু একটু স্টেপ বাই স্টেপ নাও, ঠিক আছে। যেমন ধরো আমি সব একসাথে দিলে ঝামেলা। তুমি কি প্রিন্ট করতে চাচ্ছ? জি ভাই, প্রিন্ট করে নিব। তাহলে একসাথে দিলে মনে হয় ভালো হয়, তাই না? হ্যাঁ ভাইয়া। বুঝতে পারছি আমি, তাহলে আমি একসাথে দিয়ে দিব, সমস্যা নেই। থ্যাংক ইউ, একটু মনে করাই দিও। এটা ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবারের মধ্যে আমি এটা রেডি করে আপলোড করে দিব, ঠিক আছে। আগামী বৃহস্পতিবার, একটু 2-1 দিন সময় লাগবে। হ্যাঁ, জি ভাইয়া। ওকে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? প্রভা বলো, লাস্ট স্যার কোশ্চেন। আসসালামু আলাইকুম। বলো। স্যার প্রিপজিশনের শীটের শুধু কি প্রশ্নগুলো পড়বো নাকি উপরে
প্রশ্নগুলা মানে অনুশীলনের আগে যে দেওয়া আছে পুরো শীত প্রিপোজিশন গুলো। পুরো শীত শুধুমাত্র সাদা অংশটা বাদ দিয়ে কালা সবগুলা পড়বে, বুঝছো? দ্যাটস ইট, অর্থাৎ কোনো সাজেশন নাই, সবগুলাই পড়বা। আচ্ছা, তো কিছুক্ষণ পরে আমি আবার তোমাদেরকে সুযোগ দিব, আরো কথা বলবো, সমস্যা নাই। এখন আমরা আরো দুটো টপিক একটু শেষ করি, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা আবার প্রশ্নের সেশনে যাব, কোয়েশ্চেন সেশনে যাব, ঠিক আছে? তাহলে বাচ্চারা সবাই একটু রেডি হয়ে যাও। এখন আমরা কথা বলছি কেন জানো? বিকজ আমরা এতক্ষণ পর্যন্ত যে টপিকগুলো পড়েছি এগুলো ছিল জেনারেল টপিক। এখন আমরা অ্যাডভান্সড লেভেলের একটা টপিক স্টাডি করব, সেটা হচ্ছে রিডিউসড ক্লজ। রিডিউসড ক্লজ টপিকের নামটা একটু আমি লিখে দিচ্ছি, রিডিউসড ক্লজ। মনে রাখবা, এই নামটা দেখে অনেকে ভয় পেয়ে যায়, মানে মনে করে যে না জানি কি, হয়তো খুব কঠিন কোনো কিছু বা ইত্যাদি। রিডিউস ক্লজ মানে হচ্ছে একটা ক্লজকে সংক্ষিপ্ত করা। মনে থাকবে, একটা ক্লজকে সংক্ষিপ্ত করা। একটা ক্লজকে সংক্ষিপ্ত করার পদ্ধতিটাকে আমরা বলবো হচ্ছে ক্লজকে রিডিউস করা। মানে কোন একটা কমপ্লেক্স বাক্যকে যদি আমি সিম্পল বাক্যে নিয়ে আসতে চাই, তাহলে বাক্যটাকে কি করতে হবে? রিডিউস করতে হবে। যেমন ধরো আমি যদি এইভাবে বলি, সেলিম, ধরো the boy who had driven my car stole my money. আমার গাড়ি, যেই ছেলেটা আমার গাড়ি চালাইতো সে হচ্ছে আমার টাকা চুরি করেছিল। ঠিক আছে, এই যে দেখো, এই the boy who had driven my car stole my money. The boy who had driven my car stole my money. তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে who had driven my car, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এই যে এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখন একটু খেয়াল করে দেখো, একটু কমেন্ট একটু বন্ধ করো, কমেন্ট একটু কম করো, একটু প্লিজ একটু শোনো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। রিডিউসড ক্লজ এটা রিয়েলি খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটু শোনো প্লিজ। আচ্ছা দেখো, আমরা এই যে এই জায়গাটার মধ্যে বললাম যে তোমার হু হ্যাড ড্রাইভেন মাই কার, এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ক্লজ, তাই না? যেহেতু একটা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করতেছে, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন তোমাদের কাজ হচ্ছে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে তোমার রিডিউস করতে হবে। অ্যাডজেক্টিভ ক্লজটাকে কি করতে হবে? রিডিউস করতে হবে। অর্থাৎ এটাকে আমরা এখন সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব, সেজন্য রিডিউস করার জন্য কয়েকটা কন্ডিশন তোমাদেরকে মেইনটেইন করতে হবে। নাম্বার 1, এইখানে যে কানেক্টরটা আছে, কানেক্টর বা ক্লজ মার্কার, এটাকে বাদ দিতে হবে। নাম্বার 2, কানেক্টরের ঠিক পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টকে বাদ দিবা। কানেক্টর পরবর্তী সাবজেক্ট, কানেক্টর পরবর্তী যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব, সেটাকে বাদ দিবা। নাম্বার 4, এই যে ক্লজটা, এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এই সাবঅর্ডিনেট ক্লজটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। কিন্তু যদি প্যাসিভ ভয়েসে থাকে, তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম মানে V3, এই ফর্মটা হবে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে থাকলে ভার্ব প্লাস আইএনজি, আর প্যাসিভ ভয়েসে থাকলে V3। তাহলে এখন যদি আমরা এটাকে একটু রিডিউস করি, তোমরা একটু মন দিয়ে খেয়াল করবা। ধরো আমরা এটাকে এখন একটু রিডিউস করব। রিডিউস করার জন্য আমরা প্রথমে অবশ্যই 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 কানেক্টর, যেটা এই কানেক্টর হুটাকে বাদ দিয়ে দিব। কানেক্টরের ঠিক পরেই দেখো কোনো সাবজেক্ট আছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে কোনো সাবজেক্ট নাই। সাবজেক্ট যেহেতু নাই, তাহলে এটা বাদ দেওয়ার কিছু নাই। নেক্সট হচ্ছে, আমি যদি দেখি যে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে, এই যে দেখো একটা অক্সিলারি ভার্ব আছে, তো এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটাকে আমি কি করব? এটাকে আমি বাদ দিয়ে দিব, অক্সিলারি ভার্ব বাদ। আর লাস্টের কন্ডিশনে বলতেছে যে অ্যাক্টিভ ভয়েসে থাকলে আইএনজি, আর প্যাসিভ ভয়েসে থাকলে V3। অর্থাৎ তোমরাই আমাকে বলো যে হ্যাড ড্রাইভেন, এই যে হ্যাড ড্রাইভেন, এই ভার্বটা কি তোমার অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? এই স্ট্রাকচারটা কি অ্যাক্টিভের নাকি প্যাসিভের? হ্যাড প্লাস V3, এটা কি অ্যাক্টিভ স্ট্রাকচার নাকি প্যাসিভ স্ট্রাকচার? অ্যাক্টিভ স্ট্রাকচার। আচ্ছা, এটার প্যাসিভ ফর্মটা কি হতে পারতো? হ্যাড ড্রাইভেন, এটার প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কেমন হবে? ভেরি গুড, ভেরি গুড। এই যে হ্যাড বিন ড্রাইভেন, এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। কিন্তু আমি যদি বলি হ্যাড ড্রাইভেন, এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস অবশ্যই তোমরা জানো, ঠিক আছে? সো এখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। তো যেহেতু এখানে কোনো বিন নাই, তার মানে অবশ্যই এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। আর অ্যাক্টিভ ভয়েসে থাকলে আমি এখানের মধ্যে এই যে ড্রাইভেন যে ভার্বটা দেখতে পাচ্ছ, এটার সাথে আইএনজি লাগে, আমাকে বাক্যটাকে নতুন করে লিখতে হবে। তাহলে আমি বাক্যটাকে এভাবে লিখতে পারি যে
দ্য বয় ড্রাইভিং মাই কার স্টোল মাই মানি। দ্য বয় ড্রাইভিং মাই কার, এই যে দ্য বয় ড্রাইভিং মাই কার, দেখছো ড্রাইভিং মাই কার স্টোল মাই মানি। এখন এই সেন্টেন্সটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট হয়ে গেছে। যেমন প্রথম যে বাক্যটা, প্রথম বাক্যটার মধ্যে দুইটা ফাইনাইট ভার্ব ছিল, একটা হচ্ছে হ্যাড ড্রাইভেন আর আরেকটা হচ্ছে স্টোল। তার মানে প্রথম বাক্যটা হচ্ছে তোমার একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর রিডিউস করার পরে যখন আমরা এটাকে রিডিউস করলাম, রিডিউস করার পরবর্তী বাক্যটার মধ্যে তাকায় দেখো, এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে এই যে স্টল। একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকলে সেটা তো কমপ্লেক্স হয় না, সেটা হয়ে যায় সিম্পল সেন্টেন্স। তার মানে ক্লজকে রিডিউস করার উদ্দেশ্যই হচ্ছে যে আমি সেটাকে কমপ্লেক্স বাক্য থেকে সিম্পল বাক্যে নিয়ে যাব। রিডিউস করা যায় মূলত দুইটা ক্লজকে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই যে এইমাত্র আমরা দেখলাম অ্যাডজেক্টিভ ক্লজ, এটাকে রিডিউস করা যায়। অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজকে রিডিউস করা যায়। তো অ্যাডভার্ব ক্লজকে যে রিডিউস করবা, এটারও পদ্ধতি পুরোপুরি সেম, শুধু ক্লজ মার্কারটাকে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ অ্যাডভার্ব ক্লজকে যদি আমরা রিডিউস করি, খেয়াল করে দেখো, অ্যাডভার্ব ক্লজকে যদি আমরা রিডিউস করি, এই যে এটা, সেই ক্ষেত্রে এই যে কানেক্টর বা ক্লজ মার্কার, এই যে কানেক্টর বা ক্লজ মার্কার এটা থাকবে, এটাকে বাদ দেওয়া যাবে না। বরঞ্চ তুমি সাবজেক্টকে বাদ দিয়ে দিবা, অক্সিলারি ভার্ব বাদ দিবা, অ্যাডভার্বিয়াল ক্লজটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আইএনজি নিবা, প্যাসিভ ভয়েসে থাকলে ভি3 নিবা। মানে সবই ঠিক থাকবে, শুধু কানেক্টরটা রেখে দিবা। তাহলে আসো আমরা একটা অ্যাডভার্বিয়াল ক্লজকে রিডিউস করে একটু দেখি। যেমন ধরো আমি যদি এভাবে বলি যে আফটার সিঙ্গিং আ সং দে, এটা তো আমি পুরা রিডিউস করে বলে ফেললাম, শিট। আফটার দে হ্যাড সাং এ সং দে ওয়েন্ট হোম। দেখো, আফটার দে হ্যাড সাং এ সং, এই যে আফটার দে হ্যাড সাং এ সং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর দে ওয়েন্ট হোম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজটা এটা অবশ্যই একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ আমি যদি প্রিন্সিপাল ক্লজের ভার্ব এই যে ওয়েন্ট, ওয়েন্টকে তুমি যদি কখন দ্বারা প্রশ্ন করো যে তারা কখন বাড়ি চলে গেছিল, কখন বাড়ি চলে গেছিল, তারা গান গাওয়ার পরে তারা বাড়ি চলে গেছিল, কখন দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা এটাকে অ্যান্সার হিসেবে পাচ্ছি। বিষয়টা বুঝতে পেরেছো? কখন দ্বারা প্রশ্ন করলে এটাকে অ্যান্সার হিসেবে পাচ্ছি। তো যাই হোক, আমরা যে কাজটা এখন করতে পারি সেটা হচ্ছে যে তোমার আফটার দে হ্যাড সাং এ সং। তো তোমরা এখন একটু খেয়াল করে দেখো, এটাকে যদি এখন রিডিউস করতে হয় তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আফটার, এই আফটারটাকে রাখবো, এটাকে বাদ দেওয়া যাবে না। সাবজেক্ট দেখতে পাচ্ছ দে, এই দেটা বাদ যাবে। অক্সিলারি ভার্ব হ্যাড, এটাও বাদ যাবে। আর যেহেতু এই যে সাং এ সং, সাং এ সং, দে হ্যাড সাং এ সং, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। দেখো এই যে হ্যাড সাং, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। আর অ্যাক্টিভ ভয়েসে থাকার কারণে আমরা এটা আইএনজি ফর্মটা বেছে নিয়ে বলবো সিঙ্গিং। অর্থাৎ সেন্টেন্সটা হবে অনেকটা এরকম, এই যে কানেক্টর থেকে যাবে আফটার, তারপর বলতে হবে সিঙ্গিং এ সং, তারপর বলতে হবে দে ওয়েন্ট হোম। এই তো হয়ে গেল। তাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে দেখো আমি কিন্তু এটাকে রিডিউস করার পরে আমি কিন্তু এটাকে তোমার কোন মানে সিম্পল সেন্টেন্সে নিয়ে এসেছি। এটা ছিল মূলত কমপ্লেক্স সেন্টেন্স, বাট রিডিউস করার পরে এটা হয়ে গেল কি সিম্পল সেন্টেন্স। তার মানে একটা ক্লজকে রিডিউস যে করা হয়, এই রিডিউস ক্লজের উদ্দেশ্যই হচ্ছে মূলত কমপ্লেক্স বাক্য থেকে সিম্পল বাক্যে কনভার্ট করা। আর রিডিউস ক্লজ মূলত দুটো ক্লজের হয়, অ্যাডভার্ব ক্লজে রিডিউস করা যায়, অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা যায়। এই দুটো ক্লজকে রিডিউস করার ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে যে অ্যাডভার্ব ক্লজে কানেক্টরকে রেখে দেওয়া হয় আর অ্যাডজেক্টিভ ক্লজকে কানেক্টরকে রেখে দেওয়া যায় না। আকিব শাহরিয়ার প্রশ্ন করেছো যে অ্যাডভার্ব ক্লজকে কখন রিডিউস করা যাবে না। আকিব শাহরিয়ার প্রশ্ন করেছো যে অ্যাডভার্ব ক্লজকে কখন রিডিউস করা যাবে না। মনে রাখবা, ধরো আমি একটা সেন্টেন্স যদি এভাবে লিখি যে while the teacher was delivering a lecture, a mild earthquake shook the room, খেয়াল করে দেখো, while the teacher was delivering a lecture, শিক্ষক যখন একটা লেকচার ডেলিভারি দিচ্ছিল তখন একটা মৃদু ভূমিকম্প হয়ে গিয়েছিল, যে a mild earthquake shook the room। এখানের মধ্যে যে অ্যাডভার্বিয়াল ক্লজটা দেখতে পাচ্ছ, এই যে while the teacher was delivering a lecture, এখানের মধ্যে সাবজেক্টের দিকে তাকায় দেখো, সাবজেক্ট হচ্ছে টিচার। আর প্রিন্সিপাল ক্লজের যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা হচ্ছে আর্থকোয়েক মানে ভূমিকম্প। তার মানে দুটো ক্লজের সাবজেক্ট কিন্তু দুই রকম। দুটো ক্লজের সাবজেক্ট যদি দুই রকম হয় তাহলে ওই ক্লজটাকে রিডিউস করা যায় না। তার মানে এই ক্লজটাকে তুমি রিডিউস করে কিন্তু বলতে পারবা না যে while delivering a lecture। অর্থাৎ তুমি যদি এটা এভাবে বলো, দেখো তুমি যদি এভাবে বলো যে while delivering a lecture, a mild
আর্থকোয়েক shook the room। আচ্ছা, এভাবে যদি তুমি ক্লজটাকে রিডিউস করো, তার মানে এটা তো এখন সিম্পল সেন্টেন্স হয়ে গেল। সিম্পল সেন্টেন্সে এটা কিন্তু এখন তোমার মডিফায়ারের কাজ করতেছে। তাহলে ডেলিভারিং আর লেকচার, মানে লেকচার ডেলিভারি দিচ্ছে। লেকচারটা কে ডেলিভারি দিচ্ছে? ভূমিকম্প লেকচার ডেলিভারি দিচ্ছে। তো ভূমিকম্প তো আর লেকচার ডেলিভারি দিতে পারবে না, তার মানে সেন্টেন্সের অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে দেখে এটাকে আমরা রিডিউস করতে পারবো না, তখন এটা ড্যাংলিং মডিফায়ার হয়ে যাবে, কিন্তু এটাকে আমরা রিডিউস করতে পারবো না। কিন্তু এই যে এই বাক্যটা যেটাকে আমরা রিডিউস করছিলাম, এখানে দেখো আফটারের পরে সাবজেক্টটা ছিল দে, আবার প্রিন্সিপাল ক্লাসের সাবজেক্টটাও ছিল দে। এই কারণে আমরা করতে পেরেছি যে আফটার সিঙ্গিং আ সং দে ওয়েন্ট হোম। তাহলে এই যে সিঙ্গিং আ সং, গানটা কে গাচ্ছিল? গানটা হচ্ছে তারা গাচ্ছিল। তার মানে এখানে কিন্তু অর্থ ঠিকই রয়েছে। তার মানে বুঝতেই পারতেছো যে তোমার দুটো ক্লসের সাবজেক্ট দুই রকম হলে ওই ক্লসকে রিডিউস করা যায় না। সেটা অ্যাডজেক্টিভ ক্লসের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা অ্যাডভার্ব ক্লসের ক্ষেত্রে প্রযোজ্য। আকিব শাহরিয়ার, তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? আকিব, তুমি কি উত্তর পেয়েছো? আকিব শাহরিয়ার ক্লিয়ার। আচ্ছা আকিব, তুমি একটু হ্যান্ড রেজ করো তো, একটু হ্যান্ড রেজ করো। আকিব শাহরিয়ার, আচ্ছা তুমি কি শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, তুমি ওই ক্লাসের পরে আমাকে একটু মানে মেসেঞ্জার একটু ইয়া দিও তো, একটু ইনবক্স করো আমাকে, ঠিক আছে? তুমি আমাদের ইউসিসি ফার্মগেট শাখার স্টুডেন্ট না? জি স্যার। একটু একটু ইনবক্স করো, একটু কথা আছে তোমার সাথে, বুঝছো? জি স্যার। ওকে। এবার আমরা দেখো যে আমরা, আচ্ছা গোলাম কিবরিয়া আবির, তুমি হাত তুলেছো, ওই সময় হাত তুলছিলে, বলো তুমি কি জানতে চাচ্ছো? স্যার আমি 4 নম্বর ক্লাসটা পাইনি। তুমি 4 নাম্বার ক্লাসটা পাও নাই? আচ্ছা ঠিক আছে, আমি 4 নাম্বার ক্লাসটা তোমাকে দিয়ে দেব, না কোনো সমস্যা নাই। সামিন ইয়াসির, হ্যাঁ খুব দ্রুত বলো কি জানতে চাচ্ছো সামিন ইয়াসির। স্যার হোয়াইল এর পরে আমরা জানি যে স্যার যদি হোয়াইল এর পরে সাবজেক্ট থাকে তাহলে সেখানে স্যার ওয়াজ ডেলিভারিং হয়ে যাচ্ছে, যদি সাবজেক্ট না থাকে তাহলে আইএনজি হয়ে যাচ্ছে স্যার। স্যার তাহলে যদি আইএনজি হয় তো আমরা জানি যদি কোনো শব্দের পরে আইএনজি হয় তাহলে সেটা কি বলে জেরান্ড হয়ে যায়। এটা জেরান্ড, এটা কি জেরান্ড নাকি স্যার কোন পার্টস অফ এখানে কিন্তু জেরান্ড না, এটা মূলত তোমার, হ্যাঁ এটা জেরান্ড না, কিন্তু এটা মূলত তোমার পার্টিসিপলের কাজ করতেছে, বুঝা গেছে? যারা মডিফায়ার তারা সবসময় পার্টিসিপলের কাজ করবে, আর জেরান্ড যারা তারা তো মডিফায়ার না, জেরান্ড তো তোমার নাউনের কাজ করে, বুঝছো বিষয়টা? যেমন এই যে আমি যদি বলি যে হোয়াইল ডেলিভারিং এ লেকচার, এই হোয়াইল ডেলিভারিং এই পুরো অংশটাই কিন্তু তোমার এই যে মাইল্ড আর্থকোয়েককে মডিফাই করবে। এই যে আফটার সিঙ্গিং আ সং, আফটার সিঙ্গিং এটা কিন্তু তোমার এই যে পরবর্তী সাবজেক্ট দেখে মডিফাই করবে। আর মডিফাই যারা করে তারা কিন্তু কখনো নাউন হয় না, তারা হবে তোমার হয় অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। বিষয়টা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখানে কি বলে ডেলিভারিং এটা পার্টিসিপল, এটা পার্টিসিপল, ঠিক আছে, পার্টিসিপল। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের আচ্ছা এনিওয়ে, এবার আমরা আমাদের পরবর্তী টপিক একটু চলে যাব। জাহিদ বলেছে যে কোয়েশ্চেনটাই বুঝলাম। আচ্ছা ওর কোয়েশ্চেন ওর কাছে, ওর কোয়েশ্চেন সে বুঝলেই তো হইছে, তোমার বোঝার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে তোমার এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেন, আচ্ছা অ্যাডজেক্টিভ ক্লজ কখন রিডিউস করা যাবে সেটা বোঝো নাই। আরে বাবা সহজ তো, অ্যাডজেক্টিভ ক্লজে যখন তুমি দেখবা যে দুটো ক্লজের সাবজেক্ট সেম সেম, তখনই তুমি সেটাকে রিডিউস করতে পারবা। দুটো ক্লজের সাবজেক্ট যদি সেম সেম না হয় তাহলে ওই ক্লজটাকে কিন্তু রিডিউস করাটা সম্ভব না। আমি আবারও বলছি, দুটো ক্লজের সাবজেক্ট সেম সেম না হলে ওই ক্লজটাকে রিডিউস করাটা সম্ভব না। এক্সকিউজ মি, আচ্ছা যাই হোক, আমরা এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেনটা খুবই সহজ। এটা হচ্ছে তোমার প্রশ্নের সাবঅর্ডিনেট ক্লজে কখনো প্রশ্ন করা যাবে না। যেমন ধরো আমি যদি তোমার এভাবে বলি যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, একটু খেয়াল করে দেখো যে হোয়াট ইজ ইউর নেম এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা জানি যে ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, মানে এখানে সাবজেক্ট হচ্ছে ইউর নেম আর ভার্ব কোনটা ইজ। খেয়াল করছো এখানে সাবজেক্ট কোনটা ইউর নেম আর ভার্ব কোনটা ইজ। আমরা তো জানি যে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে ভার্ব চলে আসে, তাই না? কিন্তু যদি এটা সাবঅর্ডিনেট ক্লজ হতো
ধরো আমি যদি এভাবে লিখি যে আই নো হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, আই নো হোয়াট ইজ ইউর নেম, এই বাক্যটা কিন্তু ভুল। কারণ এখানের মধ্যে এই যে হোয়াট থেকে যে অংশটা, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কিন্তু তুমি এই যে ভার্বটাকে সাবজেক্টের আগে নিতে পারবে না, তোমাকে প্রথমে সাবজেক্ট বলতে হবে আর তারপরে ভার্ব বলতে হবে। অর্থাৎ সেন্টেন্সটা হবে এরকম যে আই নো হোয়াট, তারপরে এটাকে বাদ দিয়ে বলতে হবে ইওর নেম ইজ, আই নো হোয়াট ইওর নেম ইজ, আমি জানি তোমার নাম কি, আই নো হোয়াট ইওর নেম ইজ। তো এটাই হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে এই যে কানেক্টরের পরে আমরা ভার্বটাকে আগে আনবো না, আগে সাবজেক্ট আনবো তারপরে ভার্বটাকে আনবো। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, আমাদের আজকে ক্লাস কন্টেন্টের মধ্যে যেই কন্টেন্ট গুলা ছিল, আমরা ফার্স্ট একটু কন্টেন্ট গুলা দেখি যে আমাদের এখানে কভার দিয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে তোমার ডিসকাশন অন আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ ছিল, ক্লজ ছিল, রিডিউস ক্লজ ছিল, এমবেডেড কোয়েশ্চেন ছিল। অ্যাপোজিটিভ হচ্ছে তোমার মূলত নাউনের পরে বসে যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেটাকে অ্যাপোজিটিভ বলা হয়। যেমন ধরো আমি যদি অ্যাপোজিটিভ লাইক, ধরো আমি এভাবে লিখলাম অ্যাপোজিটিভ, কিভাবে ধরো সেলিম ডাইড লাস্ট নাইট। ধরো আমি লিখলাম যে সেলিম গতকাল রাতে মরে গেছে, সেলিম ডাইড লাস্ট নাইট, গতকাল রাতে সেলিম মরে গেছে। এখন গতকাল রাতে কোন সেলিম মারা গেছে আমি কিন্তু জানি না, আমি আবারও বলছি গতকাল রাতে কোন সেলিম মারা গেছে আমি কিন্তু জানি না। তো এই সেলিম সম্পর্কে যদি আমার পরিচয় জানতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এভাবে সেলিম কমা হেডমাস্টার অফ আওয়ার স্কুল কমা ডাইড লাস্ট নাইট। খেয়াল করে দেখো কি লেখা আছে সেলিমের পরে, যে হেডমাস্টার অফ আওয়ার স্কুল। খেয়াল করছো যে হেডমাস্টার অফ আওয়ার স্কুল, সেলিম হেডমাস্টার অফ আওয়ার স্কুল ডাইড লাস্ট নাইট। তার মানে এই অংশটা কিন্তু তোমার মূলত সেলিমের পরে বসে সেলিম সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। অতিরিক্ত তথ্য প্রদান করার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে সে তথ্য প্রদানকারী শব্দগুচ্ছ বা ফ্রেজ। এটা মডিফাই বলা যাবে না, এটা হচ্ছে ফ্রেজ, তথ্য প্রদানকারী ফ্রেজ। এই তথ্য প্রদানকারী ফ্রেজ গুলোকে আমরা বলবো হচ্ছে এরা মূলত অ্যাপোজিটিভ। বুঝা গেছে বিষয়টা? তাহলে অ্যাপোজিটিভের কাজই হচ্ছে নাউনের পরে বসে নাউনকে পরিচয় করায় দেয়া, মডিফাই করা না, কিন্তু পরিচয় করায় দিবে, আইডেন্টিফাই করায় দিবে, বাট মডিফাই করবে না। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন আমরা আমাদের 8 নম্বর লেকচারের মোটামুটি সবগুলা টপিকে কভার দিয়েছি। এখন একটু লেকচার শিটের মধ্যে কি আছে একটু দেখে নেই। এই যে আমরা ক্লাসের মধ্যে ছিলাম, দেখো এখানে ক্লাসের মধ্যে আমি যা যা বলেছি সেই আলোচনাগুলো এই জায়গাটার মধ্যে আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আলোচনাগুলো আছে, ঠিক আছে। এই এখানে বেশ কিছু প্রশ্ন সেট করা আছে, এই প্রশ্নগুলা নিজে নিজে একটু ট্রাই করবা, পারো কিনা, ঠিক আছে। এই যে এখানে কিছু রুলসও সেট করা আছে। আসলে এখন রুলস পড়ার কোনো টাইম নাই, এখন সময় হচ্ছে শুধু প্রশ্ন সলভ করার, ঠিক আছে। সো প্রশ্নগুলো অবশ্যই একটু সলভ করতে হবে। এই যে অ্যাপোজিটিভ রিলেটেড তথ্য এখানে দেয়া আছে, ঠিক আছে। সো আমরা এগুলো এখান থেকে দেখতে পারি। এই যে এমবেডেড কোয়েশ্চেন সেটাও এখানের মধ্যে দেয়া আছে, এটাও আমরা এখান থেকে দেখতে পারি। এই রিলেটেড প্রশ্ন দেয়া আছে। রিডিউসড ক্লজ, এই যে রিডিউস ক্লজ রিলেটেড প্রশ্নগুলাও এবং রুলগুলাও সবই তোমার এই জায়গাটার মধ্যে দেয়া আছে। রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ, রিডিউসড অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। এই মোটামুটি এখানে সবগুলাই দেয়া আছে। তো আমি লাস্টে একজন জানতে চেয়েছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজের বিষয়ে জানতে চাইছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজকে কখন রিডিউস করা যায় না। আমি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছি যে উভয় ক্লজের সাবজেক্ট যদি সেম না হয় তাহলে সেই ক্লজটাকে কিন্তু রিডিউস করা যায় না। নমিনাল দ্যাট ক্লজ কিন্তু তোমার ওয়ান টাইপ অফ নাউন ক্লজ, সো এটা পড়ানোর কিছু নাই। অর্থাৎ যদি দ্যাট ক্লজ সাবজেক্টের কাজ করে তাহলে সেই দ্যাট ক্লজটাকে বলতে হবে নমিনাল দ্যাট ক্লজ, মানে সাবজেক্টিভ দ্যাট ক্লজ। বুঝছো বিষয়টা? আচ্ছা, তো অনামিকা আলম বলো তুমি কি জানতে চাচ্ছো? আসসালামু আলাইকুম ভাইয়া। বলো। ভাইয়া আমি রিভিউ টেস্ট 1টা দিতে পারিনি, সেই কোশ্চেনটা একটু লাগতো। খুব ভালো করছো। এমন একটা কাজ করতে পারো, তুমি যেহেতু 1 দিতে পারো নাই, তাহলে ও আচ্ছা 1 দিতে পারো নাই। আচ্ছা, আমি তোমাকে একটা লিংক পাঠাচ্ছি, মানে রিভিউ টেস্ট 1টা হচ্ছে আমি বিবি 28 ব্যাচে নিচ্ছি, বুঝতে পারছো? সো তুমি ওদের সাথে পরীক্ষাটা দিয়ে দাও, তাহলে হচ্ছে তুমি ফলাফলটা পেয়ে যাবে। কেমন? জি ভাইয়া। ভাইয়া লেকচার 2 এর পিডিএফটা ফাইল দিলেও ভালো হতো। লেকচার 2 এর পিডিএফ তো তোমার গুগল ক্লাসরুমে দেয়া আছে। সরি ভাইয়া, ভিডিওটা রেকর্ড যেটা। ভিডিও, আচ্ছা ঠিক আছে। কেন তুমি এটা ক্লাস করো নাই? জি ভাইয়া করছি, কিন্তু প্রোনাউনের ওগুলো একটু সলভ করতে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পাঠিয়ে দিব।
তুমি ইয়া পাও নাই, শীট পাও নাই? শীট তো অলরেডি তোমার কুরিয়ারে পেয়ে যাওয়ার কথা। জি ভাইয়া পাইছি। তাহলে আবার পিডিএফ কেন? ভাইয়া রেকর্ড গুলো একটু দেখলে ভালো হতো। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার এখানে তো অনেকেই হাত তুলছো। মুমতাহিনা, বলো। মুমতাহিনা, তোমাকে তো আনমিউট দিয়েছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে তোমার লাস্ট সিরাজুল ইসলাম। জুবাইর হোসেন, আসসালামু আলাইকুম। বলো। স্যার আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। স্যার আমার দুইটা প্রশ্ন স্যার, একটা অ্যাডজেক্টিভ ক্লোজ আর একটা হচ্ছে যে আপনার নাউন ক্লোজ দেয়া। বলো। প্রথমটা হচ্ছে দ্য নিউজ দ্যাট গিভ মি ইস্টারডে ইজ ফল, এখানে আন্ডারলাইন করা আছে দ্যাট গিভ মি, এটা হচ্ছে এই তোমার পর্যন্ত। দ্য নিউজ দ্যাট ইউ গেভ মি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। আর তারপর এটা বলো। আর পরেরটা হচ্ছে যে দ্য নিউজ দ্যাট দ্য প্রেসিডেন্ট হ্যাজ কাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফল। এটা হচ্ছে নাউন ক্লজ, কারণ এখানে দ্য নিউজটাই হচ্ছে সে মারা গেছে। তার মানে এখানের মধ্যে দ্যাট হি হ্যাজ ডাইড, এটা কিন্তু নিউজটার একটা তথ্য দেয়া হচ্ছে, মানে এটা কিন্তু মডিফায়ার না, এটা ওয়ান টাইপ অফ অ্যাপোজিটিভ। সরাসরি নিউজটাই হচ্ছে সে মারা গেছে। এটাই সমস্যা হয় স্যার, এটা কিভাবে বুঝবো যে এটা মডিফাই করতেছে না? এটা সমস্যা হবে যদি তুমি বাংলা না পারো। তোমার যদি ভোকাবুলারি জঘন্য হয় তাহলে তুমি পারবা না, বুঝতে পারছো? সো তোমার ভোকাবুলারি ভালো হইতে হবে। তা না হলে আমি আগেই বলে দিছি যে ক্লসের প্রশ্নগুলোর ক্ষেত্রে যাদের ভোকাবুলারি স্টক উইক আছে তারা এই জাতীয় প্রশ্নগুলোর মধ্যে ঝামেলা ফেস করবে। আর এটা তো খুব কঠিন কোনো প্রশ্ন না। তুমি এটা বুঝতে পারতেছো না যে নিউজটা কি? নিউজটা হচ্ছে সে মারা গেছে, তো মারা যাওয়াটাই তো একটা নিউজ, না বোঝার কি আছে এটা? ঠিক আছে, সো এটা তুমি এটা 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 কি বললাম। আর আরেকটা বিষয় হচ্ছে দ্য নিউজ দ্যাট ইউ গেভ মি, তুমি আমাকে যেটা দিছিলা। এখন তুমি আমাকে যেটা দিছিলা সেটা তো আর নিউজ না, তুমি বরঞ্চ একটা অ্যাক্টিভিটিস এর কথা বলতেছো। একটা অ্যাক্টিভিটিস এর প্রশ্ন এখানে মধ্যে আসতেছে। যখনই কোনো একটা কার্যক্রম বা অ্যাক্টিভিটিস চলে আসে তো সেটাকে আমরা বলবো হচ্ছে মডিফায়ার। আর যদি কার্যক্রম বা অ্যাক্টিভিটিস না হয় তখন সেটাকে আমরা কিন্তু মডিফায়ার বলতে পারি না। দ্যাট ওয়াজ ইকুইভ্যালেন্ট টু অ্যাপোজিটিভস। আর যেই ক্লজটা ইকুইভ্যালেন্ট টু অ্যাপোজিটিভস সেটাকে কিন্তু আমরা কখনো অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি না, সেটা হবে নাউন ক্লজ। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আরেকটা প্রশ্ন বলতে একটা স্যার, আমি অনেক আগে আপনারা বলছি স্যার, আমার লেকচার 3 কিন্তু আমি পাইনি, অর্ধেকের মতো পাইছি, তারপর আর পাইনি, নেট সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেব। আচ্ছা একটু দিয়েন। আর কোনো, আচ্ছা এখানের মধ্যে মোটামুটি ভাবে তাহলে হচ্ছে আমরা আমাদের আজকে ক্লাসটা সবাই পার্টিসিপেট করেছি নিশ্চয়ই। আর তোমরা পরীক্ষার ব্যাপারে তোমরা জানতে চেয়েছিলা। পরীক্ষার ব্যাপারে আমি একটু বলে রাখি যে আমাদের পরীক্ষাটা কিন্তু আগামী রোববারের আগে আমি নিব না, ঠিক আছে? এই সপ্তাহে কোনো পরীক্ষা নিব না। যে পরীক্ষাটা আমি গতকালকে স্থগিত করেছি এটা স্থগিতই থাকবে। এটা আগামী রোববারে আমি পরীক্ষাটা নেব। ধীরে সুস্থে এবং স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেনের মাধ্যমে আমি পরীক্ষাটা নিতে চাই, মানে তাড়াহুড়া করতে চাচ্ছি না। আর পরীক্ষায় 30 নম্বরের পরিবর্তে 60 নম্বর থাকবে। এর মধ্যে শুধু 30 নাম্বার প্রিপোজিশন থাকবে, অনলি প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পুরো শীটটাই হচ্ছে তোমাকে পড়তে হবে। আর বাকি 30 নাম্বার হচ্ছে লেকচার নাম্বার 4, 5, 6, লেকচার নাম্বার 4, 5, 6। এবং আশা করা যায় যে স্ট্যান্ডার্ড বেশ কিছু কোয়েশ্চেন তোমরা ওখানে মধ্যে পাবা। আমাদের যখন এই কোর্সটা যদি কমপ্লিট হয়ে যায় আল্লাহ করে, ঠিক আছে ইনশাআল্লাহ, এরপরেই হচ্ছে এই যে দেখো আমি তোমাদের একটু বলে রাখি ইনশাআল্লাহ আর কি। এই যে দেখতে পাচ্ছ যে তোমার আমাদের এখানে রিটেন পার্টে তো লেকচার আছে 5টা। আমরা যে রিটেনে 5টা লেকচারও যখন আমরা কমপ্লিট করে ফেলবো, অলরেডি তো আমাদের 8 নাম্বার লেকচার চলে এখন, ঠিক আছে? আমাদের আর 2টো লেকচার আছে এমসিকিউ পার্টে, লেকচার নাম্বার 9 আর লেকচার নাম্বার 10, 2টো লেকচার বাকি আছে, তাই না? তো তারপরে হচ্ছে আমরা আমাদের রিটেন লেকচারগুলো স্টার্ট করব। তো রিটেন লেকচারগুলো শেষ করার পরে ইনশাআল্লাহ ইন্টেনসিভ কেয়ারের যে লেকচার শিটগুলো রয়েছে আমি তোমাদেরকে সেই লেকচার শিটগুলো কিন্তু সলভ করে দিব। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে যারা ইন্টেনসিভ কেয়ার প্রোগ্রামে সুযোগ পেয়েছো, এমন কেউ কি আছো কিনা? একটু হ্যান্ড রেজ করো দেখি। আচ্ছা আমি একটু ফার্স্টে, আমি তো চিনতে পারবো না, আমি একটু সবাইকে লোয়ার হ্যান্ড করে দিই ফার্স্টে, তাহলে হয়তো আমি চিনতে পারবো। 1 মিনিট, এখন হাত তুলো না কারণ আমি বুঝতে পারবো না। আচ্ছা লোয়ার হ্যান্ডস অপশনটা গেল কোথায়? আচ্ছা পার্টিসিপেন্টস লিস্ট। আচ্ছা আমি সবাইকে লোয়ার হ্যান্ড করে দিয়েছি। এখন তোমরা সবাই একটু হ্যান্ড রেজ করবা যে কারা কারা ইন্টেনসিভ কেয়ার প্রোগ্রামের মধ্যে সুযোগ পেয়েছো। ইন্টেনসিভ কিংবা স্পেশাল ব্যাচ প্রোগ্রাম, ইন্টেনসিভ কেয়ার কিংবা স্পেশাল ব্যাচ প্রোগ্রাম, আবারও বলতেছি ইন্টেনসিভ কেয়ার কিংবা স্পেশাল ব্যাচ প্রোগ্রাম, এখানের মধ্যে কারা কারা সুযোগ পেয়েছো তারা একটু হ্যান্ড রেজ করো। তোমরা ইউসিসি কিংবা ইউসিসির বাইরে যে কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্ট হও, কোনো প্রবলেম নাই। কারা কারা সুযোগ পেয়েছো তারা হ্যান্ড রেজ করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খেয়াল করছো যে এখানে প্রচুর স্টুডেন্ট
আমি দেখতে পাচ্ছি ইন্টেনসিভ কেয়ারের সুযোগ পেয়েছো, আর ইন্টেনসিভ কেয়ারে চান্স পাওয়াটা কিন্তু সো টাফ। ঠিক আছে, সো নিশ্চয়ই ইন্টেনসিভ কেয়ারের যে প্রথম লেকচারটা, মানে যতগুলো লেকচার আছে ইন্টেনসিভ কেয়ারের, আমি ইন্টেনসিভ কেয়ারের লেকচারগুলো কিন্তু তোমাদেরকে এখানে ইনশাআল্লাহ করিয়ে দিব। ঠিক আছে, আমাদের এই টোটাল ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের হাতে তো সময় থাকবে, তখন ইন্টেনসিভের লেকচারগুলো নিয়ে আমি কাজ করব। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমাদের সবাইকে অভিনন্দন যে তোমরা সুযোগ পেয়েছো। তবে আমি জানি যে ইন্টেনসিভ কেয়ারের আসলে সীমিত সময়ের লেকচারে তোমাদের প্রবলেম সবগুলো সলভ হয়নি, এটা আমি খুব ভালো করে জানি। তো আমি একদম পয়েন্ট টু পয়েন্ট সবগুলা কোয়েশ্চেনই আমি তোমাদেরকে সলভ করে দিব। ইন্টেনসিভে যতগুলো কোয়েশ্চেন্স আছে মানে লেকচার শিটের মধ্যে সবগুলোই সলভ হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকে আর কোনো প্রশ্ন নিচ্ছি না, ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।